চিঙ্কির নতুন ড্রেস। বড়দের থেকে কিছু চাইতে হলে বাচ্চারা এমন বুদ্ধি বার করে যে বড়দের কথাই বন্ধ হয়ে যায়। একদিন সন্ধেবেলায় চিঙ্কি কাবার্ড খুলে কাপড় দেখছিল। কত পুরনো কাপড় আমার কাছে, একটাও নতুন ড্রেস নেই। তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেললো। আইডিয়া! মায়ের থেকে নতুন ড্রেস চাইতে তো এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। ওইদিকে মা রুমের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ওর চোখ ভেতরে গেল। চিঙ্কি কোথায় চলে গেল? এক্ষুনি তো কাবার্ড খুলে দাঁড়িয়েছিল। মা ভেতরে এসে কাবার্ডের সামনে দাঁড়িয়ে পড়ল আর এদিক সেদিক চিঙ্কিকে দেখতে শুরু করলো। তখনই হঠাৎ কাবার্ড মাকে বলল, কি আন্টি, ইঙ্কিকে খুঁজছো? প্রথমে তো আওয়াজটা শুনে মা একদম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে হেসে বলল, হ্যাঁ এটা চিঙ্কির রুম তো, চিঙ্কিকেই খুঁজছি। কিন্তু তুমি কে? আমি আমি কাবার্ড, আমি চিঙ্কির কাপড়ের কাবার্ড বলছি। সরি বলছিলাম। এইটা শুনে তো মার মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছিল। ও তাহলে তুমি কাবার্ড বলছো? কাবার্ড, তুমি কি বলতে পারো আমার চিঙ্কি কোথায়? না, আমি একদম বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবে না? কারণ আমার খিদে পেয়েছে, আমার পেট একদম খালি। কত দিন হয়ে গেল, একটাও নতুন ড্রেস এলো না। আগে নতুন ড্রেস এনে দাও, তারপর বলবো চিঙ্কি কোথায়। এইটা শুনে মাম্মি ড্রামা করে বলল, আরে তার জন্যই তো খুঁজছিলাম, শপিং এ যেতাম। কিন্তু ছাড়ো, নতুন ড্রেস ক্যান্সেল। যেই কাবার্ড ক্যান্সেল ওয়ালা কথাটা শুনলো, কাবার্ডের মুখটা একদম খুলে গেল আর কাবার্ডে বসে থাকা চিঙ্কি জোরে চেঁচালো, এই মা, তুমি সবসময় এমন করো, কাট্টু কিছু চাইলে ছট করে দিয়ে দাও। চিঙ্কিকে এমন দেখে মার হাসি বেরিয়ে গেল। ও জোরে জোরে হাসতে শুরু করলো আর হাসতে হাসতে চিঙ্কির নতুন ড্রেস আসারও ফাইনাল হয়ে গেল। স্যাটারডে সন্ধেবেলার কথা, পাপা অফিস থেকে ফিরলো। মা হলে তৈরি হয়ে বসেছিল। আরে তুমি চিঙ্কিকে শপিং এ নিয়ে যাচ্ছিলে না, এখনো যাওনি? চিঙ্কি আসলে তো যাব, চিঙ্কি তো গাট্টুর সাথে তলায় খেলছে। গাট্টু চিঙ্কি সোসাইটির ক্যাম্পাসে খেলছিল, মজা করছিল, আর মা হাতে পার্স নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি চিঙ্কি, কখন থেকে উপরে ওয়েট করছি তোমাদের। ও মা, সরি, খেলতে খেলতে ভুলেই গেছিলাম যে আমাদের শপিং করতে যাওয়ার আছে। এই কাট্টুর কারণে হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো না। যাও গাট্টু যাও, আমাদের জন্য রিক্সা নিয়ে এসো। গাট্টু মিল্খার স্পিডে দৌড়ালো আর বাড়ির থেকে সোসাইটিতে একটা রিক্সা নিয়ে এলো। মাম্মি আর চিঙ্কি রিক্সা করে শপিং এর জন্য বেরিয়ে পড়লো। মলে এসে মা ছোট মোটো শপিং করতে থাকে। চিঙ্কি বেচারি ড্রেস সেকশনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা চলো। আর চিঙ্কি মাকে নিয়ে কিডস কর্নার পৌঁছে গেল, যেখানে অনেক সুন্দর সুন্দর আলাদা রকমের ড্রেস বাচ্চাদের এক্সাইট করছিল। চলো, যেটা চাই সেটা চুজ করো। কিন্তু এত নতুন নতুন ড্রেস আর ট্রেন্ডি ফ্যাশনস দেখে বেচারি চিঙ্কি কনফিউজ হয়ে গিয়েছিল। এইটা নি না ওইটা, নাকি পুরো দোকানটাই নি। এইভাবে চিঙ্কি পুরো কনফিউজ হয়ে গিয়েছিল। তখনই ওর নজর একটা ড্রেসের উপরে পড়লো আর ওর মাথা থেকে অন্য সব ড্রেস আউট হয়ে গেল। ওয়াও, সো নাইস! এই ড্রেসটা তো আমি কারোর কাছে দেখিনি, একদম নতুন ফ্যাশন। এটা ট্রাই করে দেখি। এমন বলে চিঙ্কি ওই ড্রেসটা নিতেই যাচ্ছিল, তখনই ঝট করে ওই ড্রেসটা একটা অন্য মেয়ে নিয়ে নিল। আরে, এটা আমি নিতে চাই। আরে শট, এই ড্রেসটা তো আমার না, আমার। আর এইভাবে দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে গেল। ওদের ঝগড়া শুনে ম্যানেজার আর মাও ওখানে এসে পড়লো। মা দেখো না, এই ড্রেসটা আগে আমি পছন্দ করেছিলাম, এই মেয়েটা কথাই শুনছে না। ডোন্ট ওয়ারি, এমন অন্য ড্রেসও হবে এখানে। সরি ম্যাম, এটা সিঙ্গেল পিসই অ্যাভেলেবল আছে। তাহলে তো এই ড্রেসটা আমারই চাই। চিঙ্কি মা, আরো তো অন্য ড্রেস আছে, তুমি ওইসব ট্রাই করো। না, আমার এটাই পছন্দ, আমার এটাই চাই। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, মিঙ্কি। সবাই পেছনে ঘুরে দেখলো, পেছনে মিঙ্কির মা দাঁড়িয়েছিল। মাম্মি, আমার এই ড্রেসটাই চাই। তখনই চিঙ্কির মা মিঙ্কির মাকে বলল, আরে সারলা, তুই চিনতে পারলি? কেমন করে চিনবো না বন্ধু, 3 বছর কলেজে একসাথে কাটিয়েছি। তুই শপিং করতে এসেছিস? হ্যাঁ, এ আমার মেয়ে চিঙ্কি। ওর যে ড্রেসটা পছন্দ হয়েছে, তোমার মেয়ে মিঙ্কিরও সেই পছন্দ। বলো এবার কি করি? আরে ডোন্ট ওয়ারি, মিঙ্কির চয়েস সেকেন্ডে সেকেন্ডে বদলায়। মিঙ্কি চলো, ওই কর্নারে লেটেস্ট ডিজাইনস থাকে।
এইটা শুনে মিঙ্কি চিঙ্কির হাতে ওই ড্রেসটা ধরিয়ে দিল আর অন্য কর্নারের দিকে দৌড়ে গেল। দেখলি, দেখ এইবার আমি যাই, আবার দেখা হবে, এমন বলে মিঙ্কির মা তো বেরিয়ে গেল। কিন্তু চিঙ্কি ড্রেস পাওয়ার পরেও রেগে মেগে দাঁড়িয়েছিল। এবার কি তোমার চয়েসও বদলে গেল? না, আমার তো এই ড্রেসটাই পছন্দ, কিন্তু এটা নিয়ে কত ড্রামা হলো এখানে। এইটা শুনে মা হেসে বলল, আরে মা, লাইফ এমনই হয়, যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে কি মজা। মজা তো যে কোনো জিনিস স্ট্রাগল করে পাওয়াতেই আনন্দ। যাও, ড্রেস ট্রাই করো। চিঙ্কি দৌড়ে ট্রায়াল রুমে চলে গেল আর তাড়াতাড়ি নতুন ড্রেস পরে বাইরে এলো। নতুন ড্রেসে চিঙ্কি একদম পরীর মতন লাগছিল। পারফেক্ট। চলো এবার দুটো প্লেট চাট পকোড়ি খাই আর তারপর বাড়ি চলো। হ্যাঁ চলো। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসতো, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না। আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখবো ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল, সবার নজর স্যারের দিকেই ছিল। কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে চিঙ্কি তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শোনেইনি, তো কিভাবে ড্রয়িং করত? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসতো, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে, বাচ্চারা মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু, এরকম করতে নেই। এই পিকক বানাতে পারিনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্যই চিঙ্কির মুখ উদাস ছিল। কিন্তু মা যেই ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল। সবার মুখে হাসি ছিল আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরই গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ। আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে আর তখনই ক্লাসে ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে
যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল, কিন্তু যে চিংকির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার, আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে। তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি, আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল, আরও ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরও একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি। হ্যাঁ মা, খুব মজা হয়েছে, আর স্যারও খুব ভালো। উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না, এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে, আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিঙ্কির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিঙ্কি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিঙ্কির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিঙ্কি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিঙ্কি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায় আর সব থেকে বেশি নাম্বার পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিঙ্কির ড্রয়িং আরো ভালো করে দেয়। তারপর থেকে চিঙ্কি আরো অনেক ড্রয়িং করে। গাট্টুর ফুটবল ম্যাচ। বাচ্চাদের কখন কোন জিনিসটা ভালো লাগে, কখন কোন জিনিসের অভ্যেস হয়ে যায় কেউ বলতে পারবে না। গাট্টুরও একটা অভ্যেস হয়ে গিয়েছিল, ঘুমের মধ্যে ডান দিকের পাটা জোরে জোরে নড়াচড়া করা। শুনে হাসি পাচ্ছে, কিন্তু যখন মধ্যরাতে চিঙ্কি জল খাবার জন্য উঠল, ও অন্ধকারে জোরে জোরে নড়তে থাকা পা দেখলো, আরো জোরে চিৎকার করলো, মা বাবা দৌড়ে দৌড়ে ঘরে এলো, লাইট অন করলো, আর ওরা চিঙ্কিকে জিজ্ঞেস করলো, কি হলো মা, কি হয়েছে? ওই দেখো। মা বাবা যখন গাট্টুর দিকে দেখলো, তখন ওদের হাসি পেল, কারণ গাট্টু গভীর নিদ্রায় ছিল আর নিজের ডান পা উঠিয়ে রীতিমতো হাওয়ায় কিক করে যাচ্ছিল। অনেক ফানি দেখতে লাগছিল। হে ভগবান, এবার এটা কি নতুন শুরু করে দিল গাট্টু? গট্টু, ওঠো বাবা, গট্টু। মা বাবার আওয়াজে গাট্টুর ঘুম ভেঙে গেল। ও বলল, বাবা, মা, তোমরা এখানে কি ব্যাপার? হাওয়াতে হেলিকপ্টারের মতো পা ঘোরাচ্ছিস আর জিজ্ঞেস করছিস কত ভয় পেয়ে গেছিলাম আমি। আমি না না, তোমরা মনে হয় ভুল স্বপ্ন দেখেছো। এইটা শুনে বাবা হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় গাট্টু, তোমার মার আমি এখানে এসে স্বপ্ন দেখছি নাকি? গাট্টু তুমি সত্যি হাওয়ায় জোরে জোরে কিক করছিলে।
কোনো ব্যাপার না, এমন হয়, সবাই ঘুমিয়ে পড়ো। কিন্তু এমনটা রোজ রোজ হতে লাগলো। রোজ গাট্টু হাওয়ায় নিজের পা জোরে জোরে ঘোরাতো, আর বেচারি চিঙ্কির ঘুম ভেঙে যায়। তারপর চিঙ্কি একটা আইডিয়া এলো, ও গাট্টুর ওই পাটাই বেঁধে দিল। এবার সব প্রবলেম সলভড। কিন্তু না, গাট্টুর বাঁধা পাটাও ডান্স করতে শুরু করলো, আর চিঙ্কি নিজের মাথা থাবড়ালো। হে ভগবান! এই গল্পটা বেডরুমের ভেতর পর্যন্ত থাকলো না, বেডরুমের বাইরে সোসাইটি আর স্কুল পর্যন্ত পৌঁছলো। আসলে এইটা কথা ছিল, এখন গাট্টু ঘুমের মধ্যেই নয়, বরঞ্চ জেগে থাকতেও একটা পা হাওয়ায় কিক করতে থাকতো, আর ওর জন্যে ওর আশেপাশের লোকেদের সমস্যা হচ্ছিল। একদিন তো গাট্টুর লাথি বান্টির চোখ অব্দি পৌঁছে গেছিল, আর এই কথাটা মিস্টার স্যার জানতে পারলো। সেও চিন্তায় পড়ে গেল। টু হাওয়াতে লাথি মারতে মারতে হাঁটছিল। রাস্তায় কোনো টিনের ক্যান পেলে ওটাকে ধাক্কা মারতে মারতে বাড়ি পর্যন্ত আনতো। বাড়িতে ক্যানের পাহাড় হয়ে গেল। এরপর বাবা আর মা সিরিয়াস হয়ে গেল। গাট্টু, এটা কি অভ্যেস হয়েছে তোমার? আগে বেডরুম, আর এখন বেডরুমের বাইরে। বান্টি একটুর জন্য বেঁচে গেল সেদিন। চিঙ্কি বলছিল, যা পাও সেটাকে লাথি মারতে মারতে বাড়ি নিয়ে আসো, আর সেটা ওঠানোর জন্য আমাকে লোককে ডাকতে হয়। মা, আমিও বুঝতে পারছি না যে আমি এমন কেন করছি। লাথি মারা আমার প্যাশন হয়ে গেছে। আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক, আর না কাউকে ভয় পাওয়াতে চাই। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি সবকিছু ছেড়ে লাথি কেন মারছি। গাট্টু বুঝতে পারছিল না, কিন্তু বাবা বুঝে গেল। বাবা গাট্টুকে বলল, ডোন্ট ওয়ারি বাবা, আমি বুঝে গেছি। আর এই অসুখটার আমার কাছে চিকিৎসাও আছে, তোমার খুব ভালো লাগবে। সেটা কি বাবা? সন্ধেবেলা আমার সঙ্গে চলো, নিজেই জানতে পেরে যাবে। সন্ধেবেলায় বাবা গাট্টুকে নিয়ে একটা স্পোর্টসের দোকানে গেল, আর ওইখান থেকে বাবা গাট্টুকে একটা ফুটবল এনে দিল। ফুটবল দেখতেই গাট্টুর চেহারায় সুন্দর একটা স্মাইল এসে গেল। ওর রাইট লেগ ডান্সের মোডে এসে গেল। ওয়াও বাবা, ফুটবল! আমার তো এটাই দরকার ছিল। এইটাই তো ছিল যার জন্য আমার পা বারবার নাচছিল। প্রবলেম শুধু এইটা ছিল যে আমি তখন জানতাম না যে আমার ফুটবল দরকার। কিন্তু গাট্টু এটুকু বলেই থামলো না। ও ফুটবলটা মাটিতে রাখলো, আর ফুটবলের সাথে সাথে গাট্টুও জাম্প করতে করতে খেলতে শুরু করলো। বাবার সাথে সাথে শপের আঙ্কেলও খুশি হলো। এত কম বয়সে ফুটবলের উপরে এত ভালো হল! দেখবেন স্যার, একদিন অনেক বড় ফুটবল প্লেয়ার হবে আপনার ছেলে গাট্টু। এইটা শুনে তো গাট্টুর খুশির আর ঠিকানা ছিল না। এবার এরপরে স্টোরি তো খুব ইন্টারেস্টিং হয়ে গেল, কারণ গাট্টু লাথি মারার জন্য এমন একটা জিনিস পেয়ে গেছিল যেটাতে মজাও আসছিল আর কিছু বলতোও না। গাট্টু রোজ স্কুল থেকে বাড়ি এসে আর সকালে স্কুল যাওয়ার আগে খুব রীতিমতো ফুটবল খেলতো। একদিন তো নিজের ফুটবলটা স্কুলে নিয়ে গেল, আর যেই টাইম পেত ফুটবল খেলতে শুরু করত। স্কুলের অনেক বাচ্চারাও ফুটবল নিয়ে স্কুলে আসতে শুরু করলো, আর দেখতে দেখতে স্কুলের গ্রাউন্ডে ফুটবল আর ফুটবলই দেখা যাচ্ছিল। স্কুলের হেডমাস্টার পান্ডে স্যার এই ব্যাপারটা নোটিস করলো, আর সে মিশ্রা স্যারকে বলল, আরে স্যার, কি বলছেন? বাচ্চাদের সঙ্গে একটা ম্যাচ হয়ে যাক। হ্যাঁ স্যার, আমি তো এটাই ভাবছিলাম। সব জিনিস যখন তৈরি আছে তাহলে কিক মারা হোক। তারপর আর কি, দুটো টিম বানানো হলো, একটা গাট্টুর টিম আর অন্যটা বান্টির টিম। দুটো টিমে সমান সমান প্লেয়ার ভাগ করা হলো, আর ফুটবল ম্যাচ শুরু হয়ে গেল। মিশ্রা স্যার আর পান্ডে স্যার গোলকিপারের পজিশনে ছিল। গাট্টু মিশ্রা স্যারের টিমে ছিল। গাট্টু এমন এমন কিক মারছিল যে ওর বল থামাতে থামাতে পান্ডে স্যারের ঘাম ছুটে যাচ্ছিল। আরে কি দারুণ খেলে এই বাচ্চাটা! এর মারা কিক তো দেখতেই পাচ্ছি না, শুধু গোলের পর গোল করছে। এইভাবে ম্যাচ শেষ হলো, আর গাট্টুর টিম জিতে গেছিল। দারুণ বাচ্চারা, গাট্টু ওয়েল ডান, তোমার কিক পারফরম্যান্স খুব ভালো। আরো অনেক কিছু শিখতে পারবে তুমি ফুটবলে, কিন্তু ডোন্ট ওয়ারি, পান্ডে স্যার তোমার জন্য কিছু ভেবেছে। গাট্টু, আমি তোমার জন্য ফুটবল ট্রেনারের অ্যারেঞ্জমেন্ট করছি স্কুলের তরফ থেকে। সে শুধু তোমাকেই ট্রেন করবে, আর তুমি স্কুলের হয়ে খেলবে, আর নিজের সঙ্গে স্কুল আর দেশের নামটাকেও ভালো করবে। এইটা শুনে গাট্টু এত খুশি হলো যে ও একটা জোরদার কিক ফুটবলকে মারলো, আর ফুটবল আকাশে উড়ে পুরো উধাও হয়ে গেল। নতুন স্মার্ট টিভি। বাট্টু চিঙ্কি সব সময় টেকনোলজির ব্যাপারে অ্যাওয়্যার থাকে।
ওদের ডিজিটাল দুনিয়ায় থাকতে ভালো লাগে আর ফিউচারে কি টেকনোলজি আসতে চলেছে সেই ব্যাপারে কথা বলে। রবিবারে গাট্টু আর চিঙ্কি সোফায় বসে বসে গল্প করছিল। চিঙ্কি, তুমি জানো জাপানের একটা সায়েন্টিস্ট বলেছে আগামী কিছু বছরের মধ্যে কার আকাশে উড়বে আর সবার ঘরে উড়তে থাকা কার থাকবে। ওয়াও, কি দারুণ হবে তাহলে! ইন্ডিয়াতেও তাহলে উড়ন্ত কার আসবে, ইন্ডিয়া স্মার্ট হয়ে যাবে। আর আমি এটাও শুনেছি আমাদের হোমওয়ার্কের জন্য নোটবুক কিংবা বুকস ক্যারি করার দরকার নেই, আমরা মোবাইল কিংবা ল্যাপটপে হোমওয়ার্ক করে দিতে পারি। যদি এরকম হয় গাট্টু, আমি অটোমেটিক হোমওয়ার্ক ইনোভেশনের অপেক্ষা করব। উড়তে থাকা গাড়ি কিংবা অটোমেটিক হোমওয়ার্ক করতে থাকা মেশিনের থেকেও বাবা যে স্মার্ট টিভিটা অর্ডার করেছে তার জন্য আমি এক্সাইটেড। বাবা অর্ডার তো দিয়েছে কিন্তু টিভিটা এখন অবধি আসেনি। গাট্টু খুব জোরে চেঁচিয়ে মাকে ডেকে বলে, মা, মা, এখনো টিভি আসেনি কেন? বাবাও বাড়িতে নেই, না হলে অনলাইন চেক করতাম। হ্যাঁ মা, আমিও আমার স্মার্ট টিভি দেখতে চাই। কত বড় হবে ওটা? আরে হ্যাঁ বাবা, একটু ধৈর্য ধর, বাবার ফোন এসেছিল, টিভি খুব তাড়াতাড়ি আসছে। ইয়েস, আমাদের স্মার্ট টিভি আসছে। বড় স্ক্রিনে কার্টুন দেখতে কি মজাই না আসবে। স্মার্ট টিভির জন্য বাচ্চারা খুব এক্সাইটেড ছিল। আর খুব তাড়াতাড়ি গাট্টু চিঙ্কির অপেক্ষাও শেষ হয় আর বড় একটা বক্স ওদের ঘরে ডেলিভার হয়। বাবাও ঘরে পৌঁছে যায় আর টিভি আসতেই বাচ্চারা চেঁচিয়ে ওঠে। আরে বাচ্চারা দাঁড়াও দাঁড়াও, স্মার্ট টিভি সেটিং করতে একটু সময় লাগবে তো। বাবা সার্ভিসম্যানের সাথে পুরো টিভির সেটিং করায় আর সবকিছু অ্যারেঞ্জ করে। যেই পুরো টিভির সেটআপ হয়ে যায় অমনি গাট্টু চিঙ্কি নিজের ফেভারিট কার্টুন টিভিতে দেখতে লাগে। ক্লিয়ারিটি কত ভালো না? থ্যাংক ইউ বাবা আমাদের স্মার্ট টিভি দেওয়ার জন্য। এখন আমরাও স্মার্ট হয়ে গেছি। গাট্টু চিঙ্কি তুমি কার্টুন দেখো, ততক্ষণ আমি একটু ম্যানুয়ালটা পড়ে দেখি, সব স্মার্ট ফিচারগুলো কি আছে দেখি। গাট্টু আর চিঙ্কি টিভি দেখতে ব্যস্ত হয়ে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। ব্রেকের পরে গাট্টু চিঙ্কির ফেভারিট কার্টুন চলতে লাগে। একটা শো শেষ হতেই গাট্টু চ্যানেল চেঞ্জ করে অন্য শো লাগায়, যেখানে আবার গাট্টু আর চিঙ্কি হারিয়ে যায়। নতুন টিভি আসার ফলে বাচ্চারা তো টিভির সাথে আটকে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি আয়, দুধ খেয়ে নে। যখন থেকে টিভি এসেছে টিভি দেখছিস। আজ দুধ খাওয়ার নেই মা, প্লিজ কার্টুন দেখতে দাও না। মা, নতুন স্ক্রিনে কার্টুন দেখতে দারুণ মজা লাগছে। গাট্টু চিঙ্কি অনেক হলো, এদিকে আসো। এতক্ষণ টিভি দেখা ভালো নয়, আর স্মার্ট টিভি তো ঘরেই থাকছে আমাদের। এখন দুধ খাও আর বাইরে যাও, বাইরে গিয়ে একটু খেলাধুলা করো, পরে এসে হোমওয়ার্ক করো, ঠিক আছে? গাট্টু চিঙ্কি মায়ের কথা শোনে। গাট্টু টিভি বন্ধ করে দেয় আর মা দুধের গ্লাস নিয়ে এসে ওদের দেয়। আর গাট্টু চিঙ্কি সোসাইটি কম্পাউন্ডে খেলতে যায়। সেখানে সব বাচ্চারা এসেছিল খেলতে। বান্টি, হরি, ভূষণ, শোনো, আমাদের বাড়িতে স্মার্ট টিভি এসেছে আর নামের মতন টিভিটাও খুব স্মার্ট। আরে বাহ, আমি তো শুধু স্মার্ট টিভির ব্যাপারে শুনেছিলাম, আমিও দেখার জন্য তোমার বাড়ি আসবো। হ্যাঁ, তোমরাও এসো। অনেক বড় স্ক্রিন আর কার্টুন তো একদম পরিষ্কার দেখা যায়। দারুণ মজা লাগবে, আমরা দেখেছি। বান্টি, শুধু কার্টুনই নয়, তাতে ওয়াইফাইও কানেক্ট হয়ে যায় আর তার মধ্যে অনেকগুলো ফিচারও আছে। বাবা বলেছে তার মধ্যে আমরা কম্পিউটারের মতন কাজও করতে পারি। হ্যাঁ, স্মার্ট টিভিতে সেগুলো সব করা যায়, যেটা আমরা মোবাইলে কিংবা ল্যাপটপে করতে পারি। হ্যাঁ, বাবা ম্যানুয়াল পড়ছে, আরও জিনিস আছে স্মার্ট টিভির মধ্যে, আস্তে আস্তে সব জানতে পারবো। তুমি জানো টিভির সাথে মোবাইলও খুব সহজে কানেক্ট হয়ে যায়, আর এখন ছোট স্ক্রিনে দেখারও প্রয়োজন হয় না। আমি স্মার্ট টিভির ব্যাপারে শুনেছি, সেটা টাচস্ক্রিনও হয়। ঘরে গিয়ে সিস্টেমটা চেক করব আর টাচস্ক্রিনটাকে অন করে দেব। অনেকক্ষণ অবধি বন্ধুদের সাথে স্মার্ট টিভির ব্যাপারে কথা বলার পর গাট্টু চিঙ্কি তাদের সব বন্ধুদের নিয়ে কার্টুন দেখার জন্য ঘরে চলে আসে। সবাই চেয়ারে সোফায় অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে। সবাই বড় টিভিতে কার্টুন দেখতে এক্সাইটেড ছিল। চিঙ্কি টিভি অন করলো। বান্টি, গাট্টু, ভূষণ স্মার্ট টিভির আরো ফিচার বোঝার চেষ্টা করতে লাগলো।
আর আলাদা আলাদা চ্যানেলে পছন্দের কার্টুন দেখতে লাগলো। তখনই বাবা ফেরে আর মাও বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে অবাক হয়ে যায়। মা বাবাকে বলল, গাট্টু চিংকির সাথে সাথে সোসাইটির সব বাচ্চারা খুব এক্সাইটেড স্মার্ট টিভিকে নিয়ে। হ্যাঁ ঠিক বললে, খুশিটা তো দেখতে পাচ্ছি, কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে স্মার্ট টিভির উপযোগটা স্মার্ট কি করে করা যায়। বাবা মা এগিয়ে যায়। বাচ্চারা, স্মার্ট টিভিটা তোমাকে স্মার্ট করার জন্যে, তাই শুধু কার্টুনই দেখবে না, স্মার্ট টিভিতে স্মার্ট জিনিস দেখে তুমি নিজে নলেজও বাড়াতে পারবে। তাই স্মার্ট টিভিতে বেশি কার্টুন দেখার জায়গাতে স্মার্ট জিনিস দেখে তোমাদের নিজেদের নলেজ বাড়ানো উচিত। আরে তবেই তো তোমরা হবে স্মার্ট স্টুডেন্ট একটা স্মার্ট টিভির সঙ্গে। বাবা ঠিক বলছে, স্মার্টফোনের সাথে সাথে স্মার্ট টিভিও এখন ঘরে, তাই নিজেদেরও আরো স্মার্ট তো হতেই হবে। কি স্মার্ট টিভি সবাই স্মার্ট। ফেভারিট সাবজেক্ট। বাচ্চারা, তোমরা তো জানোই স্কুলে শুধু একটাই সাবজেক্ট হয় না, অনেকগুলো সাবজেক্টস আমাদের পড়তে দেওয়া হয়। ওই সব সাবজেক্টগুলোর মধ্যে থেকে একটা সাবজেক্ট হয় যেটা আমাদের সব থেকে পছন্দ হয়। সে সাবজেক্ট যাই হোক, যখনই ওই সাবজেক্টের বইগুলো সামনে আসে আমরা খুব ভালো বোধ করি। ওই সাবজেক্টের নোটবুকটাও আমরা ভালো করে বাছি। আর আমাদের ফেভারিট সাবজেক্টের পিরিয়ড আরম্ভ হয়ে গেলে কোনো কথাই নেই, সময়ের খেয়ালই থাকে না। একদিন গাট্টু চিংকির স্কুলে কিছু অধিকারীরা এসেছিল। অফিসিয়াল কাজ শেষ হতেই ওরা বাচ্চাদের সাথে ক্লাসে এসে কথা বলতে থাকে। বাচ্চারা, সব সাবজেক্ট ভালো হয়, কিন্তু একটা সাবজেক্ট এমন হয় যেটা আমাদের খুব পছন্দ হয়। আজ আমরা ফেভারিট সাবজেক্টের উপরে কথা বলবো। এক এক করে বলবে তোমার ফেভারিট সাবজেক্ট কি। গুড মর্নিং স্যার, আমার নাম হলো বান্টি আর আমার ইংরেজি খুবই পছন্দ স্যার। ও নাইস, থ্যাঙ্কস বান্টি। নেক্সট। স্যার, আমি গুড্ডি। আমার সবথেকে বেশি রুচি হিন্দি সাবজেক্টে আছে, আর হিন্দি কবিতা আমার খুব ভালো লাগে। তোমাকে অনেক অনেক অভিনন্দন গুড্ডি। আগে। হ্যালো স্যার, আমি চিঙ্কি। আমার চিত্রকলা পছন্দ। বিউটিফুল। হ্যাঁ বাবা, তুমি বলো তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা। এই প্রশ্নটা ছিল গাট্টুর জন্য। গাট্টু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল, আর অধিকারীর সমেত পুরো ক্লাসের মন আর কান গাট্টুর দিকে চলে গেল যে গাট্টু এখন কোন সাবজেক্টটা বলবে। আর যেই গাট্টু সাবজেক্টের নামটা বলল, সবাই আশ্চর্য হয়ে গেল। হ্যালো স্যার, আমার নাম হলো গাট্টু আর আমার ফেভারিট সাবজেক্ট হলো ম্যাথস। ও ভেরি ইমপ্রেসিভ। তখনই বান্টি মাঝখানে বলে ফেলল, স্যার, গাট্টু মিথ্যে কথা বলছে, ওর ম্যাথস নয় সায়েন্স পছন্দ স্যার। গাট্টু, বান্টি যেটা বলছে সেটা কি সত্যি? এতক্ষণ অবধি তাই ছিল, কিন্তু আজ সত্যি নয়। কাল অবধি আমার সায়েন্স পছন্দ ছিল, কিন্তু আজকে ম্যাথসটাই আমার ফেভারিট সাবজেক্ট। গাট্টুর এই জবাবটা শুনে পুরো ক্লাস হাসতে থাকে। আরে গাট্টু, শুধু বললে হবে না, করেও দেখাতে হবে তোকে। দারুণ আইডিয়া বান্টি। গাট্টু, তোমার যদি সত্যিতে ম্যাথস পছন্দ, তাহলে তোমাকে আমি একটা ম্যাথস দিচ্ছি, ওইটা সলভ করে বলো। এখন আসবে মজা। তারপর ওই অধিকারী গাট্টুকে বোর্ডে একটা অঙ্ক করতে বলল আর সলভ করতে বলল। গাট্টু বোর্ডের কাছে গেল আর ও সঙ্গে সঙ্গে ওই ম্যাথসের কোয়েশ্চেনটা সলভ করলো। এক্সিলেন্ট, সবাই গাট্টুর জন্য তালি বাজাও। গাট্টুর কনফিডেন্স আর পারফরমেন্স দেখে সবাই আশ্চর্য হয়ে গেছিল। বান্টি তো বুঝতেই পারছিল না যে এইসব কি করে হয়ে গেল। পুরো ক্লাস হাততালি দিয়ে অভিনন্দন জানালো। অনেক বাচ্চাদের ফেভারিট সাবজেক্ট ইংলিশ কিংবা আর্টস সাবজেক্ট হয়। অনেক বাচ্চারা ম্যাথস থেকে ভয়ও পায়। গাট্টু, তুমি বলো তোমার ম্যাথস এত কেন পছন্দ? কারণ স্যার, ম্যাথসের মধ্যে নাম্বার থাকে আর নাম্বারের সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগে। আমি নাম্বারসের সঙ্গে কথা বলি, ওরাও আমার সঙ্গে কথা বলে, আর কথা বলতে বলতে কোশ্চেনটা সলভ হয়ে যায়। ওয়াও, হাউ ইন্টারেস্টিং। তাহলে দেখলে সবাই, আমাদের গাট্টুর ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথস। ম্যাথস কি আপনারও ফেভারিট সাবজেক্ট? গাট্টুর কথা বলতে গেলে গাট্টুর ম্যাথসের লাভ শুধু ক্লাসরুম আর নোটবুক অব্দি বাঁধা ছিল না। গাট্টু যেখানে যেখানে থাকতো, ম্যাথস ওখানে ওর সাথে থাকতো। একদিন বাড়িতে অনেক অতিথি এসেছিল। গাট্টু চুপচাপ সব অতিথিদের গুনে নিল। 1, 2, 3, 4। গাট্টু দৌড়ে মার কাছে কিচেনে গিয়ে বলল, মা, টোটাল 14 জন লোক।
তাদের মধ্যে 4টে ছোট্ট ছোট্ট বাচ্চা, 6জন ইয়াং আর বাকি 4টে ওল্ড। দিদুর বয়সী, তার মানে তুমি বাচ্চাদের জন্য 4 গ্লাস দুধ, ইয়াং লোকেদের জন্য 6 মাগ কফি আর ওল্ড লোকেদের জন্য 4 কাপ চা রেডি করে দিতে পারো। গাট্টুর স্ট্যাটস আর লজিক শুনে তো মা কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল। যখনই দুধওয়ালা আসতো তখন রোজ সকালে দুধ নেওয়ার জন্য গাট্টু উঠে পড়তো। দুধওয়ালার কাছে অ্যালুমিনিয়ামের একটা লিটার ছিল, অর্ধেক লিটারের ছোট মোটো একটা গ্লাস ছিল, যেটা দিয়ে ও গাট্টুর বাসনে দুধ ঢালতো। এই নাও 1 লিটার আর এই নাও আধা লিটার, হয়ে গেল গাট্টু তোমার 1.5 লিটার। গাট্টু মায়ের সাথে মার্কেটে যেত, তখনও ম্যাথস ওর পিছু ছাড়তো না। সবজি বিক্রেতার থেকে সবজি কেনার সময় গাট্টু পুরো মন দিয়ে টাকা গুনতে থাকতো, কিন্তু সবজি বিক্রেতা ম্যাথসে গাট্টুর থেকেও পারফেক্ট ছিল। মায়ের নোট দিতেই সে চট করে টাকা বার করে মাকে দিয়ে দিত, আর সেই অ্যামাউন্ট একদম সঠিক ছিল। আন্টি, আপনার কাছে তো ক্যালকুলেটর নেই, তাহলে এত ফাস্ট হিসেব কি করে নেন আপনি? বাবা অনুভব, ওই যে কি বলে না তোমাদের ভাষায়, এক্সপিরিয়েন্স। হ্যাঁ এক্সপিরিয়েন্স দিয়ে শিখে গেছি। প্রথম অনেক ভুল করতাম, কোনো কাস্টমারকে বেশি টাকা দিয়ে দিতাম আর কাউকে কম, কিন্তু আমিও আস্তে আস্তে সংখ্যার সাথে খেলা শিখে গেলাম, আর এখন তো নিমেষে হিসাব হয়ে যায়, ক্যালকুলেটরের দরকারও পড়ে না। এইভাবে গাট্টু যেখান থেকে পেত সেখানেই ম্যাথসটা শিখে ফেলতো। স্কুলেও যখন মিশ্রা স্যার বোর্ডে ম্যাথস লিখতো তখন সলভ করার জন্য গাট্টু সব থেকে আগে উঠে বোর্ডে আসতো আর নিমেষে সলভ করে দিত। একদিন স্কুলে টেস্ট নেওয়া হলো। ম্যাথসের টেস্টে গাট্টুর পারফরমেন্স সব থেকে ভালো হলো, কিন্তু বাকি সাবজেক্টসেও কিছু ভালো পারফরমেন্স দিতে পারলো না। তখন মিশ্রা স্যার গাট্টুকে বোঝালো, বাবা, এটা খুব ভালো যে তোমার ম্যাথস পছন্দ, কিন্তু আমার মনে হচ্ছে যে ম্যাথের জন্য তোমার বাকি সাবজেক্টসের উপরে ফোকাস সরে যাচ্ছে। এগিয়ে যাওয়ার জন্য ম্যাথসের সঙ্গে সঙ্গে হিস্ট্রি, জিওগ্রাফি আর আর্টসের সাবজেক্টও ইম্পর্টেন্ট, ওদের প্রতিও একটু ধ্যান দিও, দেখো তুমি অনেক এগিয়ে যাবে। গাট্টু মিশ্রা স্যারের কথা বুঝে গেল, আর সেই দিনের পরে ও ম্যাথসের সাথে সাথে বাকি সাবজেক্টসেও ফোকাস করতে থাকলো। স্কুল প্রজেক্ট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা। সদ্য বাচ্চাদের এক্সাম শেষ হয়েছিল, আর আজকেই স্যার একটা নতুন টপিক শুরু করছিল, যার নাম ছিল এমার্জেন্সি ভেহিকল। চলো বাচ্চারা, নিজেদের বুকস খোলো, আজকে আমরা নতুন পাঠ পড়ব, এমার্জেন্সি ভেহিকলস। আচ্ছা বলো তো, এমার্জেন্সি ভেহিকল কি কি হয়? এইভাবে সব বাচ্চারা মিলে সব উত্তর দিয়ে দেয়। আজকে আমি নোটিশ পেয়েছি যে পরের সপ্তাহে স্কুলে সায়েন্স কম্পিটিশন আছে। নাও টুডে I will make group of 4 people for new project and I will give each team a title and you have to submit the project in the next week. Okay? কিন্তু আমাদের প্রজেক্ট কোন জিনিসের হবে? প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা টপিক দেওয়া হবে, আর এই টপিকগুলো তোমাদের বই অনুসারেই দেওয়া হচ্ছে। গাট্টু, তোমাদের গ্রুপের টপিক হচ্ছে এমার্জেন্সি ভেহিকল। রাজু, তোমাদের গ্রুপের প্রজেক্ট হচ্ছে ম্যাগনেটস অ্যান্ড ইটস টাইপস। গুড্ডি, তোমার গ্রুপের টপিক হলো রোটেশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান। তোমাদের এই সব প্রজেক্টের মডেল বানিয়ে নিয়ে আসতে হবে। চলো, এখন আমি তোমাদের 4-4টে লোকের গ্রুপ বানাবো, আর তারপরে তোমরা ঘরে গিয়ে প্রজেক্ট মডেল বানাবে। গাট্টু, চিঙ্কি, বান্টি, হারি, তোমাদের 4 জনের ঘর আশেপাশেই আছে, তোমরা তাহলে এক গ্রুপে। তোমাদের গ্রুপ নাম্বার 1। খুব মজা আসবে। তোমরা স্কুল ছুটি হওয়ার পরে আমার বাড়িতে চলে আসবে, তারপরে প্রজেক্ট বানাবো। আরে কিন্তু আমরা প্রজেক্ট বানাবো কি করে? সবাই চুপ থাকো, মজা করবে না, আমাকে কাজ করতে দাও। আর এইভাবেই টিচার 4 জনের গ্রুপে প্রত্যেক বাচ্চাকে ভাগ করে দেয়। স্কুল শেষ হতেই গাট্টু চিঙ্কি নিজের ঘরে পৌঁছায়, আর যা যা মজা করে তা মা বাবাকে বলতে লাগে। বাবা, মা, জানো আজকে স্কুলে কি হলো? আমরা গ্রাউন্ডে খেলছিলাম আর রাজু খেলতে খেলতে ধম করে পড়ে গেল। গাট্টু, অন্যের উপর এভাবে হাসতে নেই। ওসব ছাড়ো না মা বাবা, আজ আমরা স্কুলে নতুন প্রজেক্ট পেয়েছি, একদম নতুন। নো,
We have to make a project on different vehicles and submit it on next week. Yes, I am excited to make the new project. But who will help us to make it? আরে তোমাদের টিউশন টিচারকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই কোনো সলিউশন দেবে। আরে হ্যাঁ, এইটা তো আমি ভুলেই গেছিলাম। চল চিঙ্কি, টিউশনের জন্য প্রস্তুতি নিই। আমরা টিউশন টিচারের কাছে গিয়ে প্রবলেমের সলিউশন দেখি। দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর টিউশন ক্লাসে পৌঁছে যায়। বলো বাচ্চারা, আজ স্কুলে তোমরা কি হোমওয়ার্ক পেয়েছো? টিচার দিদি, আজ আমরা স্কুলে খুব কঠিন প্রজেক্ট পেয়েছি আর সেটা নেক্সট উইকে আমাদের সাবমিট করতে হবে। আমি, বান্টি, হরি এই 4 জনের একটা গ্রুপ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারছি না সেই মডেলটা বানাবো কি করে। প্রজেক্ট কি ব্যাপারে আছে আর কি মডেল বানাতে হবে? এমার্জেন্সি ভেহিকলস। এতে তো কোনো সমস্যা নেই। পরের সপ্তাহের মধ্যে বাচ্চারা সুন্দর একটা অ্যাম্বুলেন্সের মডেল বানিয়ে নেয় আর বাবার সাহায্যে অ্যাম্বুলেন্সের ওপর এমার্জেন্সি হর্নও লাগিয়ে দেয়। ইয়াহু! ফাইনালি আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেল। কত দারুণ দেখাচ্ছে রে। আমি এখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হব আর সবার প্রাণ বাঁচিয়ে নেব। ওরে বুদ্ধু, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নয়, ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। না চিঙ্কি, এমন বলে না মা। ডাক্তাররা তো যাত্রা করে যায়, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারও পেশেন্টের সঙ্গ দেওয়া ততটাই সাহায্য করে। আরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার টাইমলি পৌঁছে যায় আর পেশেন্টের প্রাণ বাঁচাতে সাহায্য করে, আর তাই সময় থাকতে ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। সরি বাবা, আমি আগের থেকে এরকম ভাবে কথা বলবো না। এই জন্যই তো এই সব গাড়িকে এমার্জেন্সি ভেহিকল বলা হয়, কারণ এদের ড্রাইভার প্রয়োজনের সময় সব জায়গায় পৌঁছে যায় আর মানুষের প্রাণ বাঁচায়। চলো, স্কুলের সময় হয়ে গেছে, আজ কম্পিটিশন না, যাও। সব বাচ্চারা তাদের প্রজেক্ট নিয়ে কম্পিটিশনে পৌঁছে যায়। গাট্টু আর চিঙ্কির প্রজেক্টও দারুণ হয়েছিল। বান্টি আর হারিও তাদের খুব সাহায্য করে। এখন দরকার ছিল প্রেজেন্টেশনের। সবার প্রথমে আসে রাজুর গ্রুপ। মডেল দেখিয়ে ওরা ওদের প্রেজেন্টেশন শুরু করে। We have this magnet, and in this magnet we have the South Pole and the North Pole, which give attractive force to equal and opposite pole. ম্যাগনেটের ব্যবহার অনেক বড় কোম্পানিতে, অনেক বড় মেশিনে করা হয়ে থাকে। থ্যাংক ইউ। ভেরি গুড বাচ্চারা, এখন নেক্সট পালা হলো গাট্টুর গ্রুপ। গাট্টু, চিঙ্কি আর হারি আর বান্টি নিজেদের মডেলস দেখিয়ে তার ব্যাপারে বলতে লাগে। হ্যালো এভরিবডি, অল উই আর প্রেজেন্টিং ইউ দ্য প্রজেক্ট অফ এমার্জেন্সি ভেহিকল। উই হ্যাভ ডিফারেন্ট এমার্জেন্সি ভেহিকলস লাইক অ্যাম্বুলেন্স। যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট থাকে তখন আমরা অ্যাম্বুলেন্স ব্যবহার করি। এটা হলো ফায়ার ব্রিগেড। যখন কোথাও আগুন লেগে যায়, ফায়ার ব্রিগেড এমার্জেন্সি ভেহিকল হয়ে সেখানে এসে যায় আর আগুনে ফেসে থাকা লোকেদেরকে বাঁচায়। দিস ইজ এ পুলিশ ভ্যান। যদি কোনো ঘরে চুরি হয় আর যদি আমরা 100 ডাইল করি, তাহলে পুলিশ ভ্যান তাড়াতাড়ি এসে যায় আর চোরেদেরকে ধরে নিয়ে যায়। থ্যাংক ইউ। সাব্বাস, ভেরি গুড বাচ্চারা। সব বাচ্চার প্রেজেন্টেশন হয়ে যায় আর শেষে রেজাল্টের সময় আসে। তো আজকের উইনার হলো গাট্টু, চিঙ্কি, হারি আর বান্টির গ্রুপ। আমরা জিতে গেলাম। 4 জনই দৌড়াতে দৌড়াতে স্টেজে পৌঁছে যায় আর ওরা গেস্টের হাত থেকে অ্যাওয়ার্ড নেয়। কংগ্রেচুলেশন বাচ্চারা। ইয়াহু! হুররে! ইন্ডিয়ান ফুড ভার্সেস চাইনিজ ফুড। এমনিতে গাট্টু আর চিঙ্কির সব জিনিস পছন্দ হতো, যেমন খেলাধুলা, গান করা, নাচ করা, ঘুরে বেড়ানো, নতুন নতুন জায়গা দেখা, আরও অনেক কিছু। দুটো বাচ্চাই এত মিষ্টি আর চঞ্চল ছিল, ওদের ফেভারিট জিনিসও খুব তাড়াতাড়ি বদলে যেত। যেমন একদিন স্কুলে লাঞ্চ ব্রেক হলো, তখন সব বাচ্চারা টিফিন খুলে খাবার খেতে বসে পড়ল। নীলেশ, ভূষণ, বান্টি আর আমাদের প্রিয় গাট্টু চিঙ্কি সবাই এক এক করে নিজেদের টিফিন খুলল। আজ আমি লাঞ্চে এনেছি মাঞ্চুরিয়ান। ওয়াও, এটা কত ইয়ামি। আর তুমি কি এনেছো ভূষণ? আমার টিফিনে আজ আছে নুডলস।
আর সবার টিফিনে চাইনিজ ফুড দেখা যাচ্ছিল। কিন্তু এখনো গাট্টু আর চিঙ্কির টিফিন খোলা বাকি ছিল। তখন নীলেশ এক্সাইটেড হয়ে ওদেরকে বলল, আরে গাট্টু চিঙ্কি, তোমরাও টিফিনটা খোলো। আজকে কি বিশেষ একটু তো দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, তোর টিফিনে রোজ কিছু না কিছু আলাদা থাকে। বান্টির এমন বলাতেই সবাই গাট্টু আর চিঙ্কির দিকে তাকিয়ে থাকলো। কিন্তু হয়তো গাট্টু আর চিঙ্কি আগের থেকেই জানতো যে টিফিনে কি আছে, তাই ওদের মুখে কোনো এক্সাইটমেন্ট ছিল না। দুজনে একসাথে টিফিন খুলল আর একসাথেই জবাব দিল, উফো, আলুর তরকারি আর রুটি। আর কিছু টুকরো গাজরের। একটা হাসির বন্যা বইল। গাট্টু, চিঙ্কি আর ওদের সব বাকি বন্ধুরা খুব হাসলো। গাট্টু আর চিঙ্কি, তোমাদের যদি খাবার আছে তাহলে খাও। ও হ্যাঁ, নুডলসও আছে, খুব ভালো লাগে খেতে। সবাই মিলে নীলেশ, ভূষণ আর ওদের টিফিনে যে চাইনিজ ফুড ছিল ওগুলো খেতেই পছন্দ করলো। দেখতে দেখতে সব চাইনিজ ফুড শেষ হয়ে গেল। আর গাট্টু চিঙ্কির টিফিন যাতে আলুর তরকারি ছিল কেউই হাত দিল না। বাড়ির থেকে আনা টিফিন গাট্টু আর চিঙ্কির সেরমই ফেরত চলে গেল। মা যখন টিফিন চেক করলো ও জানতে পারলো যে আলুর তরকারি আর রুটি গাট্টু আর চিঙ্কি তেমনই রেখে দিয়েছে, কিচ্ছু খেয়েছিল না। এইটা দেখে মাম্মি গাট্টু চিঙ্কিকে ডাক দিল, গাট্টু চিঙ্কি এদিকে এসো। গাট্টু আর চিঙ্কি দৌড়াতে দৌড়াতে ওখানে এলো। আর যখন মায়ের হাতে টিফিন দেখলো বুঝতে পেল যে মা এখন বকা দেবে। গাট্টু চিঙ্কি, তোমরা আজ স্কুলে খাবার খাওনি? টিফিনে তো সব এরকমই আছে। মা, আমরা ভুলে গেলাম। চলো চিঙ্কি। গাট্টু আর চিঙ্কি বাইরে পালাতে গেল। আর যখন মা জিজ্ঞেস করলো, চিঙ্কি পালাতে পালাতেই আওয়াজ দিল, আরে কোথায় যাচ্ছিস এবার? খেলতে যাচ্ছি মা, গ্রাউন্ডে। কিন্তু খাবার? খেয়ে নিয়েছিলাম মা। এর আগে মা অন্য কিছু জিজ্ঞেস করত, দুজনে তো চলেই গেছিল। এইভাবে গাট্টু আর চিঙ্কি মার বকার থেকে বেঁচে গেল। পরের দিন স্কুলে লাঞ্চ ব্রেকের সময় সবাই প্রতিদিনের মতো একত্রিত হয়ে গেল। আর আজ রোজকার মতো গাট্টু আর চিঙ্কিকে ছেড়ে দিয়ে সবাই কিছু না কিছু চাইনিজ ফুড এনেছিল। কিন্তু এবার গাট্টু আর চিঙ্কি দুজনেই নিজেদের টিফিন বার করলো না, কারণ ওরা জানতো যে আজও কিছু হেলদি তরকারি থাকবে। আজ থেকে আমি নিজের ফেভারিট ফুডের লিস্টে চাইনিজ ফুডও অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে মাঞ্চুরিয়ান, কিন্তু এই নুডলসটা খুব টেস্টি ছিল। যে কেউ একবার চাইনিজ ফুড খেয়ে নেয় ওই সব সময়ের জন্য এইটা ফেভারিট ফ্রুট হয়ে যায়। আজও সবাই মিলে নীলেশ ভূষণের টিফিনে আনা চাইনিজ ফুডই খেয়ে নিল। আজ তো বান্টিও নুডলস এনেছিল। বাড়ি যেতে যেতে গাট্টু আর চিঙ্কি কথা বলছিল যে ওদেরও এখন চাইনিজ ফুড খাবার ছিল। কিন্তু মাকে কিভাবে বলবে যে টিফিনে চাইনিজ বানিয়ে দিতে? একটা অনেক বড় প্রশ্ন ওদের সামনে এলো। চিঙ্কি, আমার সেই মাঞ্চুরিয়ানটা খুব ভালো লেগেছে, চল চাইনিজ খেতে যাব। আমারও নুডলস অনেক ভালো লাগলো, কিন্তু মা আমাদের টিফিনে এসব দেবে না। আইডিয়া, আমরা মাকে বলবো কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেতে, যাতে আমরা সেখান থেকে পেট ভরে খেয়ে আসতে পারি। গাট্টু আর চিঙ্কি বাড়ি ফিরতেই মা ওদের আটকে দিল আর জিজ্ঞেস করলো, আজ টিফিন খেয়েছো কিনা দেখাও। মা দুজনে টিফিন খুলে দেখে যে আজও টিফিন তেমনই রয়েছে। তোমরা খাবার খাচ্ছ না কেন? তখন চিঙ্কি বলে যে ওরা সবাই বন্ধুরা মিলে একসাথে খাবার খায় আর ওদের টিফিন খেয়েই গাট্টু চিঙ্কির পেট ভরে যায়। এরপর চিঙ্কি মাকে হোটেলে যাবার কথা বলে। মা, আমার আর গাট্টুর চাইনিজ ফুড খাবার ইচ্ছে হচ্ছে। আমরা কি হোটেল যেতে পারি? ওখানে পেট ভরে চাইনিজ ফুড খাবো। আমার তো ফেভারিট নুডলস, আমার সেইটা খাওয়ার আছে। না না বাচ্চারা, এটা আমাদের জন্য হেলদি নয়। আমাদের ইন্ডিয়ান ফুড অনেক হেলদি হয়। তোমরা এটা খাবে তাহলে তোমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে। মার অনেক মানা করার সত্ত্বেও গাট্টু আর চিঙ্কি শোনে না। তাই মা রাজি হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কি খুশি হয়ে যায়। কিন্তু শুধু একবারই আমি তোমাদের চাইনিজ খাওয়াতে নিয়ে যাচ্ছি। তখনই ওদের বাড়ির ডোর বেল বাজে আর গাট্টু দরজা খোলে আর দেখে যে ওদের মাসি অনেক গিফটস নিয়ে এসেছে। দেখো বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেক খাবারের জিনিস এনেছি। না দিদি, গাট্টু আর চিঙ্কির চাইনিজ ফুড পছন্দ। ওরা শুদ্ধ ঘি দিয়ে বানানো লাড্ডু, বরফি এগুলো খায় না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ভালো ভালো জিনিস বানাচ্ছি শুধু আমাদের জন্য। মাসি মায়ের সাহায্য নিয়ে পনিরের এতগুলো আইটেম বানালো যে গাট্টু আর চিঙ্কি দৌড়ে এলো আর খাবারের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো
চাইনিজ ফুড তো একদম ভুলেই গেল। তারপরে মাসি খুব সুস্বাদু ফ্রুট স্যালাড বানালো, পরোটা বানালো, আরো অনেক কিছু সুস্বাদু জিনিস বানালো, যেগুলো খুব সুস্বাদু ছিল। বাচ্চারা, সব থেকে ভালো আর শরীরের জন্য যদি কিছু দরকারি আছে তো সেটা হলো আমাদের ইন্ডিয়ান ফুড। চাইনিজ ফুড দেখতে গেলে হয়তো একটু টেস্টি মনে হয়, কিন্তু তা দিয়ে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। তখনই বাড়ির ফোনে রিং হয় আর মা রিসিভ করে। ফোনে ভূষণের মা কথা বলছিল। কথা বলে মা আবার মাসি, গট্টু আর চিঙ্কির কাছে এলো আর বলল, গাট্টু, চিঙ্কি, তোমাদের বন্ধু আছে না ভূষণ, তার মার কল এসেছিল। ভূষণের পেটে খুব ব্যথা করছে, ও চাইনিজ ফুড খাচ্ছিল কিছুদিন ধরে। এবার বুঝলে গাট্টু, চিঙ্কি, যে কিভাবে আমাদের ইন্ডিয়ান ফুডই ভালো। গাট্টু চিঙ্কি চিন্তায় পড়ে যায় যে চাইনিজ ফুড খাবে কি খাবে না। পরের দিন সবাই মাসির সাথে হোটেলে গেছিল। আজ মাসিকে মা পার্টি দিচ্ছিল। গাট্টু চিঙ্কিও সাথে এসেছিল। গাট্টু চিঙ্কি, এবার বলো তোমরা কি খেতে চাও, মাঞ্চুরিয়ান না নুডলস, বলো। গাট্টু আর চিঙ্কি কিছুক্ষণের জন্য ভাবলো আর তারপরে দুজনে বলল, না মা, আমাদের চাইনিজ খাবার নেই। আমরা ইন্ডিয়ান ফুডই খাবো, যেটা টেস্টি আর শরীরের জন্য ভালো হবে। তারপর আর কি, সবাই ওই হোটেলে শুধু ইন্ডিয়ান ফুডই এনজয় করলো। বৃষ্টির মরশুম। মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস। কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ, গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিঙ্কি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিঙ্কি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিঙ্কির দিকে ছুড়লো। হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু, চিঙ্কি, এটা কি? এটা কেমন খেলার ধরন? সরি মা। ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে। চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিঙ্কি কি বা করতো, শান্ত হয়ে সোফাতে বসে পড়ল। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি। এমন বলে মা ভেতরে চলে গেল আর গাট্টু আর চিঙ্কি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে। ঠাকুর, ঠাকুর কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল। জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফরফর করে উড়ে গেল আর ওর ফরফরানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না, ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন। ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিঙ্কি, ওরা তো হলে ছিলই না। ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেন। ওয়েলকাম রেন। থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে। ইয়ে! জোর বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টিতে গাট্টু চিঙ্কি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের। চিঙ্কি তো আকাশের দিকে মুখ খুলে ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিঙ্কিকে ঘিরে ফেললো আর ওদের উপর হাসতে শুরু করলো। চিঙ্কি রেগে গেল আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো। পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিঙ্কির কাণ্ড সহ্য করতে পারছিল না। আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল, এখন জল ছিটাচ্ছে। থামাও ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা?
বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো আর জলে নৌকোর রেস আরম্ভ হয়ে গেল। কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকতো। এইসব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল। ওপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো। বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অব্দি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন? শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা, আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি, গাট্টু চিংকির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে। তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাচ্চারা পেছনে দেখলো যে 10টা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে, ওঠ। বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না। উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করা হোক, বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো? না না, আমারও আসার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদা থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক। সবাই নিজের নিজের সাইকেল বার করলো আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল, জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি? লাল, গোলাপি, হলুদ, নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশে আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালার্সের প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো। গাট্টু, চিংকি আর সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়া রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল আর রঙের বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল। লাঞ্চ ব্রেক। স্কুলে সব থেকে বেশি বাচ্চারা কার অপেক্ষা করে? আপনার কি মনে হয়? গেম পিরিয়ডের, না স্কুল ছুটি হওয়ার অপেক্ষা সব বাচ্চাদের হয়। কিন্তু আরো একটা জিনিস আছে যার অপেক্ষা বাচ্চাদের থাকে, সেটা হলো লাঞ্চ ব্রেক। কারণ ওই ব্রেকে সব বাচ্চারা একসাথে হয়, একসাথে খাবার খায় আর মজা ঠাট্টা করতে থাকে। সব বাচ্চাদের মতো আমাদের গাট্টু চিংকিও স্কুলে যায়। ওদের কি পছন্দ হয়ে থাকবে? একদিন বাবা গাট্টু চিংকিকে জিজ্ঞাসা করে, গাট্টু চিংকি, তোমাদের স্কুলে সব থেকে কোন সময়টা ভালো লাগে? বাবার এই প্রশ্নটা গাট্টু সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার তো গেমস পিরিয়ড খুব ভালো লাগে। আর চিংকি মা তোমার? আমার তো পছন্দ লাঞ্চ ব্রেক। আরে হ্যাঁ, আমারও তো লাঞ্চ ব্রেক খুব পছন্দ। বাবা গাট্টু চিংকির এই প্রশ্নে হাসতে শুরু করে আর বলে,
আচ্ছা আচ্ছা, এখন শুয়ে পড়ো, কালকে আবার স্কুল যেতে হবে। স্কুলে যাবে তাহলে তো গিয়ে নিজেদের লাঞ্চ ব্রেক এনজয় করবে। বাবার কথা শুনে গাট্টু আর চিঙ্কি দুজনে নিজেদের ঘরের দিকে যায়। তখন গাট্টুর একটা কথা মনে পড়ে, আরো আস্তে করে চিঙ্কিকে জিজ্ঞাসা করে, আরে কালকের প্ল্যান ভুলে গেলি চিঙ্কি? কালকে আমরা লাঞ্চ ব্রেকে একসঙ্গে পার্টি করব। আরে হ্যাঁ, আর সব বাচ্চারা নিজেদের টিফিনে ভালো ভালো সুস্বাদু জিনিস আনবে, এমন কথা হয়েছিল, আমি তো ভুলেই গেছিলাম। গাট্টু এই কথাটা যেই চিঙ্কিকে মনে করালো, চিঙ্কি এক্সাইটেড হয়ে গেল আর মাকে ডাক দিল। মা, মা! চিঙ্কির আওয়াজ শুনে মাম্মি শিগগিরই বাইরে আসলো আর চিঙ্কিকে বলল, কি হলো চিঙ্কি? মা, কাল টিফিনের জন্য কি বানাচ্ছ? আলুর তরকারি আর রুটি। কেন, কি হলো? কাল কিছু স্পেশাল আছে? হ্যাঁ মা, এটা তো স্পেশালি বলা যায়। কারোর জন্মদিন নাকি? আরে না মা, তাহলে গাট্টু চিঙ্কি চাইছিল যে কাল মা টিফিনে কিছু একটা সুস্বাদু বানায়, কিন্তু সে কি জানতো যে গাট্টু চিঙ্কি আর বন্ধুরা মিলে লাঞ্চের জন্য কি প্ল্যান করে রেখেছে। তাই মা কে কেমন কিসের জন্য এইসব প্রশ্ন করে যাচ্ছিল। গাট্টু চিঙ্কি বলল, চিঙ্কি তুমি মাকে ডিটেলে বলো যে কালকে টিফিনে এমন কি যে আমরা একসঙ্গে তা কিছু ভালো বানাতে বলছি। গাট্টুর কথা শেষ হওয়ার পরেই চিঙ্কি কাল লাঞ্চ ব্রেকে হওয়া টিফিন পার্টির ব্যাপারে মাকে জানায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে। তাহলে কালকে কি দেবে? সেটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ হবে। গাট্টু আর চিঙ্কি দুজনে খুব এক্সাইটেড হয়ে যায়। এখন যাও নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো। পরের দিন গাট্টু চিঙ্কি নিজের থেকে সকালে উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যায়। দুজনে খুব এক্সাইটেড ছিল যে মা টিফিনে কি দিচ্ছে। দুজনে রান্নাঘরে যায়, কিন্তু ওদের টিফিন অলরেডি প্যাক করা থাকে, তাই সারপ্রাইজ বাইরে আসে না। স্কুলে পৌঁছেই বন্ধুদের সাথে দেখা হয়। বান্টি, গুড্ডি, রাজু, হারি সব বন্ধুরা গাট্টু চিঙ্কির থেকে আগেই স্কুলে পৌঁছে গিয়েছিল। এই তো গাট্টু চিঙ্কিও এসে গেছে। লেট হয়ে গেলে তোমরা, আমি তো ভাবছিলাম আবার আসবে কি না। আরে কি করে আসবো না, আজকে তো লাঞ্চ ব্রেকে পার্টি আছে না, মজা করব। গাট্টু, চিঙ্কি আর ওদের সব বন্ধুরা খুব বেশি এক্সাইটেড ছিল যে কখন লাঞ্চ ব্রেক হবে আর কখন ওরা একসাথে হয়ে এনজয় করবে, এমন ওরা মনে করছিল। প্রথম পিরিয়ড আরম্ভ হলো। গাট্টু আর বান্টি দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। বান্টি আজ টিফিনে কি এনেছে সেটা বলছিল। তখনই স্যার ওদের ধরে ফেলল। কি হচ্ছে সেইখানে? গাট্টু আর বান্টি, দাঁড়িয়ে পড়ো। কিছু নয় স্যার। তুমি বলো বান্টি, কি কথা বলছিলে তোমরা? কিছু নয় স্যার, আসলে ও স্যার, ওই লাঞ্চ ব্রেক। বান্টির মুখ থেকে লাঞ্চ ব্রেক কথাটা বেরিয়েই গেছিল। কি কি বললে? না স্যার, কিছু নয়, আমরা এমনি কথা বলছিলাম। পড়াশোনায় ধ্যান দাও, কথাবার্তা বলো না। গাট্টু সঙ্গে সঙ্গে সামলে নিল, না হলে পুরো ক্লাস আজকে জানতে পেরে যেত যে গাট্টু, চিঙ্কি আর ওদের টিম লাঞ্চ ব্রেকে কি তৈরি করেছে। আস্তে আস্তে করে এক একটা পিরিয়ড হতে থাকে। শুধু লাঞ্চ ব্রেক হওয়ার আগে জিওগ্রাফি পিরিয়ডটা বাকি ছিল, ওটা শেষ হতেই লাঞ্চ ব্রেক ছিল। সব থেকে বোর্ড সাবজেক্ট তো আমার জিওগ্রাফি মনে হয়। আরে আমারও লাঞ্চ ব্রেকের আগে আছে, তাহলে আমি বেঁচে গেলাম, না হলে তো আমি ঘুমিয়েই পড়তাম। সত্যি ক্লাসে সবাই বোর হয়ে যাচ্ছিল, মনে হয় সবার খিদে পেয়ে গেছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করছিল, এমন মনে হচ্ছিল। আরে আমি টিফিনে গরম গরম পরোটা নিয়ে এসেছিলাম রে, এখনো তো ঠান্ডা হয়ে গিয়ে থাকবে, আর এই পিরিয়ডটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। হারির তো এত খিদে পেয়েছিল যে ও জিওগ্রাফি, ক্লাসরুম সব কিছু ভুলে গেছিল আর শুধু খাবারের কথাই বলে যাচ্ছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করে যাচ্ছিল। ক্লাসের সব বাচ্চাদের মুখে খিদে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই হঠাৎ লাঞ্চ ব্রেকের ঘন্টা বাজলো, কিন্তু বাচ্চারা এত হারিয়ে গিয়েছিল যে এরা বুঝতেই পারলো না। তখনই হারি জোরে চিৎকার করলো, গাট্টু চিঙ্কি, লাঞ্চ ব্রেক হয়ে গেল, ইয়ে! হঠাৎ ওরা বুঝতে পারলো যে জিওগ্রাফির টিচার ক্লাসেই রয়েছে। গাট্টু, চিঙ্কি আর গ্যাংয়ের মনে হলো টিচার ওদের এক্ষুনি বকবে, কিন্তু টিচার বাচ্চাদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এনজয় করো বাচ্চারা,
বাচ্চারা এনজয় করতে শুরু করে দেয়। ঘন্টি বাজতেই সব বাচ্চারা নিজেদের নিজেদের টিফিন নিয়ে গ্রাউন্ডের দিকে দৌড়ে যায়। গাট্টু, চিঙ্কি, হারি, রাজু সবাই স্কুলের প্লেগ্রাউন্ডে একটা গাছের ছায়ার তলায় একসাথে হয়। সবাই নিজের পছন্দের জিনিস টিফিনে এনেছিল। সবাই এক এক করে টিফিনে কি কি এনেছো বলো, ঠিক আছে? যেমন চিঙ্কি বলেছিল ঠিক তেমনই বাচ্চারা করতে শুরু করলো। ওরা টিফিনে কি কি এনেছিল সেটা বলতে শুরু করলো। আমি তো পরোটা নিয়ে এসেছি ভাই। আর তুমি বান্টি? আরে আমি তো এনেছি মশলা দোসা উইথ চিজ। ওয়াও, সো ইয়াম্মি ইয়াম্মি। সবাই নিজের নিজের টিফিন খুললো। কেউ ছোলে ভাটুর এনেছিল আর কেউ মশালা রাইস। সবাই নিজেদের নিজেদের টিফিন খুলে বসেছিল, কিন্তু গাট্টু, চিঙ্কির টিফিন বন্ধ ছিল। সারপ্রাইজ বাইরে এসেছিল না। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা কি এনেছো সেটা তো দেখাও। সেইটা একটা সারপ্রাইজ আমাদের জন্য। আরে তাড়াতাড়ি টিফিনটা খোলো, দেখি ভেতরে কি আছে। গাট্টু, চিঙ্কি নিজেদের টিফিন খোলে। ওতে সুস্বাদু মশালা পনির আর গার্লিক নান ছিল। তার সাথে ছিল মিষ্টি মিষ্টি গোলাপ জামুন। আরে বাহ, গোলাপ জাম আমার ফেভারিট। আমারও ফেভারিট। আমাদেরও। আরে এটা তো অনেক বড় সারপ্রাইজ ছিল রে গাট্টু, চিঙ্কি। এরপর সবাই মিলেমিশে খাবার খেলো। হারি, রানা, পরাঠা, পনির তরকারি আর ছোলে ভাটুরে সবাই নিজেদের মধ্যে মিলেমিশে খেয়ে ফেললো। খাবার সময় হাসি ঠাট্টা মজা চলছিল। শেষে সবাই গোলাপ জামুন খেলো। আর গাট্টু, চিঙ্কির সারপ্রাইজের মানে গাট্টু, চিঙ্কির মায়ের খুব প্রশংসা হলো। টিচার্স ডে। রিসেন্টলি স্কুলে একটা নতুন টিচারের ট্রান্সফার হয়েছিল। উনি আগে অন্য ব্রাঞ্চে ছিলেন। গাট্টু আর চিঙ্কি আর অন্য বাচ্চারা ওনার সাথে বেশি ক্লাস করেনি, তাই ওকে কেউ ভালো করে চিনত না। দুদিন পরে টিচার্স ডে আসছিল, আর সব বাচ্চারা সেটার আয়োজনে ব্যস্ত ছিল। বন্ধুরা, এবারে টিচার্স ডে সেলিব্রেশন খুব জোরদার হবে, খুব মজা হবে। হ্যাঁ গাট্টু, আমি তো শুনেছি এবার সিনিয়র স্টুডেন্টসরা সব টিচার্সদের জন্য একটা প্লে করছে। ও ওয়াও, এটা তো শুনতেই কত এক্সাইটেড লাগছে। খুব মজা আসবে সত্যি। ব্যাস, বেশি ওয়েটও করতে হবে না, শুধু দুদিনের কথা। সব বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই নতুন টিচার ক্লাসের ভেতরে আসে। সব বাচ্চারা একেবারে শান্ত হয়ে যায় আর নিজেদের জায়গায় বসে পড়ে। গুড মর্নিং বাচ্চারা, আমি তোমাদের নতুন ল্যাঙ্গুয়েজ টিচার। আমার নাম হলো আকাশ। গুড মর্নিং স্যার। হ্যাঁ বাচ্চারা, চলো তোমরা সবাই নিজের বই বের করো। আমরা আজ থেকেই শুরু করি। তোমাদের কোয়ার্টারলি এক্সাম খুব সামনেই, তাই তোমাদের টাইম ওয়েস্ট করা উচিত নয়। টিচারের বলাতে সব বাচ্চারা বই বার করে নেয় আর পড়তে শুরু করে দেয়। আরে বন্ধুরা, এই নতুন স্যার তো কত সিরিয়াস থাকে, আসার সঙ্গে সঙ্গে পড়াতে শুরু করলো। অন্য টিচার্সরা একটু ইন্ট্রো দেয়। হ্যাঁ গাট্টু, ঠিক বলছো তুমি। আর দেখো না, একটা ব্রেক পর্যন্ত দেয়নি মাঝখানে। নন স্টপ শুধু আমাদেরকে পড়াচ্ছেন। কিছুক্ষণ পরেই নতুন স্যারের কথা সব বাচ্চারা ভুলে আবার থেকে টিচার্স ডের বিষয়ে কথা বলতে শুরু করে। তারপর ওখানে সায়েন্স আর ম্যাথসের টিচার আসে, আর বাচ্চারা ওনার সাথে কথা বলতে শুরু করে। গাট্টু, এই নোটবুকগুলো গিয়ে স্টাফ রুমে রেখে দাও। ইয়েস ম্যাম। গাট্টু স্টাফ রুমে নোটবুক রাখতে যায় আর দেখে নতুন টিচার ওখানে একলা বসেছিল। গাট্টুকে ওনাকে দেখে খুব আজব লাগলো, আর বন্ধুদের গিয়ে এই বিষয়ে কথা বলে। বন্ধুরা, আমি স্টাফ রুমে নতুন টিচারকে দেখলাম। উনি একলা বসেছিলেন আর খুব স্যাড ছিলেন। আচ্ছা, কিন্তু এমন কেন? উনি স্যাড কেন? আমার মনে হয় ওনার বোধহয় নিজের পুরনো স্কুলের কথা মনে পড়ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এমন ভাবে দেখে ভালো লাগছে না। দেখো, টিচার্স ডে আসতে চলেছে, কিন্তু কোনো স্টুডেন্টরা ওনাকে চেনে না। উনি পুরনো স্টুডেন্টদেরকে কত মিস করছেন না? তো বলো গাট্টু, তোমার হিসেবে আমাদের কি করা উচিত? বান্টির কথা শুনে গাট্টু কিছু ভাবতে শুরু করে। তারপরে ও একেবারে চেঁচিয়ে বলে, আইডিয়া! ওহো, বলো বলো গাট্টু, কি আইডিয়া এসছে তোমার? এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন।
আমার আইডিয়া এইটা চিঙ্কি, আমরা নতুন টিচারের জন্য একটা খুব সুন্দর কার্ড বানাই। সেই কার্ড দেখে উনি খুব খুশি হয়ে যাবেন, যাতে ওনাদের পুরনো স্টুডেন্টের কম মনে পড়ে। ওয়াও গাট্টু, এক্সেলেন্ট! এটা তো সত্যি করে খুব ভালো আইডিয়া। হ্যাঁ, এমনিতেও কোনো বাচ্চা ওনাকে এখনো ভালো করে চেনে না, তাই ওনাকে তো কেউ টিচার্স ডেতে কার্ড আর গিফটও দেবে না। তাই আমরা ওনার জন্য কার্ড নিশ্চয়ই বানাবো। তারপর সব বাচ্চারা মিলে ডিসাইড করে যে ওরা পরের দিন গুড্ডির বাড়িতে দেখা করবে আর নতুন টিচারের স্পেশাল ওয়েলকাম কার্ড বানাবে। দেখো গাট্টু, তুমি যা যা জিনিস চেয়েছিলে আমি সব নিয়ে এসেছি। আরে গুড্ডি, এতে তো গ্লিটার্স নেই। হ্যাঁ গাট্টু, আমার কাছে গ্লিটার্স শেষ হয়ে গিয়েছিল, কিন্তু টেনশন নিও না, আমি বান্টিকে আসার সময় গ্লিটার্স আনতে বলেছিলাম। এই নাও, আমি নিয়ে এসেছি। ভেরি গুড, এখন কার্ড বানানোর সব জিনিস আছে আমাদের কাছে। দেরি কিসের, চলো কার্ড বানানো শুরু করি। সব থেকে আগে আমি চার্ট পেপারটাকে ভালো করে ডিজাইন করে কেটে নিই, তারপরে আমরা অন্য কাজ শুরু করব। আর আমি কার্ডে লাগানোর জন্য পেপারের ফুল বানিয়ে নিই। ঠিক আছে গুড্ডি, আমি তোমাকে হেল্প করব। এরমভাবে বাচ্চারা সবকটা কাজ নিজেদের মধ্যে ডিভাইড করে নেয় আর কার্ড বানাতে জুটে যায়। চলো বাচ্চারা, একটু ছোট ব্রেক নিয়ে নাও আর গরম গরম স্যান্ডউইচ খাও। ওয়াও, স্যান্ডউইচ! তারপর সব বাচ্চারা একসাথে স্যান্ডউইচ এনজয় করে। ওয়াও আন্টি, কত ইয়াম্মি হয়েছে এটা। হ্যাঁ সত্যিতে, খেয়ে মজা এসে গেল। থ্যাংক ইউ আন্টি, এত টেস্টি স্যান্ডউইচ বানানোর জন্য। ইউ ওয়েলকাম চিঙ্কি বেটা, ভালো করে খেও বাচ্চারা, আর কিছু চাই তো নিশ্চয়ই জানাবে। হ্যাঁ। তারপর সব বাচ্চারা ব্রেকের পরে আবার থেকে কার্ড বানানোর কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পরে ওদের কার্ড বনে তৈরি হয়ে যায়। ফাইনালি আমাদের কার্ড সুন্দর করে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন শুধু স্যারকে কালকে দিতে হবে। আই উইশ ওনারও এইটা খুব পছন্দ হোক। আরে আমরা এত কষ্ট করে বানালাম, কেন পছন্দ হবে না? হ্যাঁ, তো শোনো গুড্ডি, এই কার্ডটা নিয়ে আসার দায়িত্ব কালকের জন্য তোমার। হ্যাঁ হ্যাঁ গাট্টু, নো প্রবলেম, আমি খুব সাবধানে কালকে এই কার্ডটা স্কুলে নিয়ে আসবো। পরের দিন টিচার্স ডে ছিল। সব বাচ্চারা নিজের পুরনো টিচারকে উইশ করছিল। নতুন টিচার এখনো এসেছিল না। গাট্টু, চিঙ্কি আর বান্টি স্কুলে পৌঁছে গেছিল আর গুড্ডির আসার ওয়েট করছিল। আরে, এই গুড্ডি কোথায়, এখনো আসলো না? চিন্তা করো না গাট্টু, ও আসছেই। হ্যালো বন্ধুরা, সরি আমার আসতে একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না গুড্ডি, চলো এই কার্ডটা স্যারকে দিয়ে আসি। আরে কিন্তু স্যার কোথায়, আমি তো সকাল থেকে ওনাকে দেখিনি। তারপরে সব বাচ্চারা স্যারকে খুঁজতে যায়, কিন্তু সারা স্কুলে ওনাকে কোথাও পাওয়া যায় না। চলো একবারে স্টাফ রুমেও দেখে আসি। আরে কি হলো বাচ্চারা, তোমরা এইখানে? আগে স্যার, আপনার জন্য এই কার্ডটা বানিয়েছি। হ্যাপি টিচার্স ডে স্যার। ওহো হো হো, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, তোমরা কত ভালো। স্যার ওই কার্ডটাকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়। আর ততক্ষণে ওখানে অন্য টিচাররাও এসে পড়ে। ভেরি গুড বাচ্চারা, তোমরা কত সুন্দর কার্ড বানিয়েছো। হ্যাঁ বাচ্চারা, খুব ভালো কার্ড, ওয়েল ডান। সব বাচ্চারা নিজেদের প্রশংসা শুনে খুশি হয়ে যায়। দেখলে চিঙ্কি, বলেছিলাম না, স্যার আমাদের কার্ড দেখে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ গাট্টু, তুমি তো জিনিয়াস আমার ভাই। এইভাবে বাচ্চারা একসাথে এরম নতুন ভাবে টিচার্স ডে মানালো। গাট্টু চিঙ্কির ভালো অভ্যেস। আমরা সবাই জানি যে বাচ্চারা দেখে দেখে শেখে। খারাপ ভালো সব অভ্যেস তারা দেখে দেখে শেখে, কিন্তু কখনো কখনো বাচ্চাদের ভালো আর খারাপ অভ্যেসের মধ্যে পার্থক্য করা শেখা উচিত। আজ স্কুলে গেস্ট লেকচার অর্গানাইজ করা হয়েছিল। সব বাচ্চারা স্যারের অপেক্ষা করছিল। তখনই উনি ক্লাসে ঢোকেন। ওই স্যার খুবই ইয়াং ছিল আর ওনার হাতে কিছু বই আর একটা ট্যাব ছিল। তাকে দেখে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সকলের সঙ্গে গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিটের ব্যাপারে কথা বলবো। সবাই প্রথমে আমাকে নিজেদের গুড হ্যাবিটটা বলো।
সব থেকে আগে তুমি। স্যার প্রথমে বান্টির দিকে আঙুল করে বলেন। হঠাৎ বান্টির দিকে ইশারা করায় বান্টি হচকচিয়ে বলতে লাগে, আমার ভালো গুণ হলো যে আমার চকলেট খেতে খুবই ভালো লাগে। বান্টির জবাব শুনে সবাই হেসে পড়ে। আচ্ছা, নেক্সট। মা বাবা বলে যে স্কুলের হোমওয়ার্ক টাইমে শেষ করে দেওয়া আমার ভালো অভ্যেস। গাট্টুর একটা ভালো অভ্যেস আমি বলি? হ্যাঁ, নিশ্চয়ই, বলো। স্যার, গাট্টুর ভালো অভ্যেস হলো ও রোজ আমাকে হোমওয়ার্কে সাহায্য করে। আর অনেকবার গাট্টু আমার পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়। হ্যাঁ 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 স্যার, আমি অনেকবার চিঙ্কির হোমওয়ার্ক কমপ্লিট করেছি। দেখো বাচ্চারা, তোমরা সবাই আমাকে নিজের ভালো গুণগুলো বললে। এখন এইটাই দেখে নাও যে গাট্টু নিজের সঙ্গে সঙ্গে চিঙ্কির হোমওয়ার্কগুলো কমপ্লিট করে। যেটা গাট্টু নিজের ভালো অভ্যাস বলছে, এটা হয়তো গাট্টুর জন্য ভালো হবে, কিন্তু এটা চিঙ্কির জন্য একদমই ভালো স্বভাব নয়, বরং এটা একটা খারাপ অভ্যেস। সবাই তখন স্যারের কথা মন দিয়ে শুনতে লাগে। আমাদের নিজের কাজ আমাদের নিজের করা উচিত। চলো বাচ্চারা, আমি তোমাদের নিজের গল্প শোনাই। ছোটবেলায় আমি আর আমার ভাই, আমাদের চকলেট খাওয়ার খুব খারাপ অভ্যাস ছিল। কিন্তু স্যার, চকলেট খাওয়া তো ভালো অভ্যাস না। হ্যাঁ বাবা, কিন্তু আমরা এসে থাকা অতিথিদের থেকে চকলেট খেতাম। তারপরে বাবা আমাদেরকে বলল, যদি আমাদের চকলেট দরকার তাহলে আমরা গার্ডেনে গিয়ে গাছগুলোতে জল দেব, আর তারপরেই আমরা চকলেট পাবো। আর সেই সময় আমাদের ঘরটা 7 তলাতে ছিল। আমরা চকলেটের জন্য 7 তলার থেকে নিচে আসতাম আর গাছগুলোতে জল দিতাম আর চকলেট খেতাম। সবাই স্যারের কথা মন দিয়ে শুনছিল। এইভাবে আমরা প্রত্যেক দিন চকলেট খেতে খেতে একদিন বোর হয়ে গেলাম, আর তারপরে আমরা চকলেট খাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু আমাদের গাছেদের জল দেওয়ার অভ্যেস হয়ে গেল, আর আমরা আজ অব্দি আমাদের গার্ডেনের গাছে জল দিতে থাকি। আর এইভাবে আমাদের একটা খুব ভালো অভ্যেস হয়ে গেল। স্যারের কথা সব বাচ্চারা এত মন দিয়ে শুনছিল যে স্যারের কথায় সবাই তালি বাজায়। গেস্ট লেকচার শেষ হওয়ার পর সব বাচ্চারা একে অপরের সাথে ভালো অভ্যেস আর বাজে অভ্যেস নিয়ে ডিসকাস করতে লাগে। দিদা সবসময় বলে আমাদের যদি ভালো অভ্যাস থাকে আমরা তাহলে সফল হব। হ্যাঁ, এখন স্যারের মতন আমিও রোজ গাছেদেরকে জল দেব আর তারপরেই চকলেট খাবো। এইভাবে আমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে, কিন্তু আমি চকলেট খাওয়া ছাড়বো না। বান্টির এই কথায় সবাই হেসে ওঠে। হ্যাঁ, আমাদের সবসময় ভালো মানুষ হয়ে থাকা উচিত আর মা বাবাকে বেশি বিরক্ত করা উচিত নয়। ঠিক বললে। পরের দিন গাট্টু আর চিঙ্কি মা বাবার ওঠার আগেই জলদি উঠে বিছানায় বসে পড়ে আর সূর্য প্রণাম করতে লাগে। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাতুতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রাতহিষ্ম দিবাকরম। গাট্টু চিঙ্কির আওয়াজ শুনে মা কিচেন থেকে বেরিয়ে আসে। আরে বা গাট্টু চিঙ্কি, তোমরা সকাল সকাল উঠে গেলে আর সকালবেলা প্রার্থনাও হয়ে গেছে, দারুণ ব্যাপার তো। গাট্টু চিঙ্কি তখনই বিছানা থেকে নেমে গিয়ে সোজা মাকে গিয়ে জড়িয়ে ধরে। মা গাট্টু চিঙ্কির ওপর খুশি হয়ে যায় আর গাট্টু চিঙ্কি স্নান ধান করে একদম রেডি হয়ে যায়। আজ গাট্টু চিঙ্কির পেছনে মাকে যেতে হয়নি, আর বিনা কথা বলে গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট টেবিলে বসেছিল। মা তখন গাট্টু চিঙ্কিকে দুধের গ্লাস দেয়। গাট্টু চিঙ্কি, রোজকার মতো দুধ খাওয়ার জন্য কিন্তু বাহানা করো না, আজকে ভালো ছেলের মতো দুধ খেয়ে নিও। নিশ্চয়ই মা, এক্ষুনি করছি। আর সঙ্গে সঙ্গে গাট্টু আর চিঙ্কি নিজের দুধের গ্লাস শেষ করে ফেলে। এটা দেখে মা বাবা অবাক হয়ে যায়। কি ব্যাপার গাট্টু চিঙ্কি, হ্যাঁ তোমরা দুজন তো খুব ভালো বাচ্চা হয়ে গেছো, আজ আমি খুবই খুশি। থ্যাংক ইউ বাবা, বড়দের কথা শোনা উচিত, এটা একটা ভালো অভ্যেস। এখন থেকে আমরা রোজ বাহানা না করে দুধের গ্লাস শেষ করব। ভেরি গুড গাট্টু চিঙ্কি, কিন্তু তোমার তো রোজ 10 মিনিট পরে বেরো। হ্যাঁ মা, কিন্তু এরপর থেকে রোজ স্কুলে আমাদের সময়ের আগে পৌঁছাতে হবে। এটা একটা ভালো অভ্যেস, আর এরপর থেকে স্কুলে আর লেট হব না। দেখলে তুমি আমাদের বাচ্চারা কত বুদ্ধিমান হয়েছে। গাট্টু চিঙ্কি বাবার সাথে স্কুলের জন্য রওনা হয়। সন্ধেবেলায় তারা বাড়ি ফিরে আসে আর তাদের ব্যাগ আর জুতো সঠিক জায়গায় রেখে দেয় আর ইউনিফর্ম চেঞ্জ করে নিচে খেলতে চলে যায়। এইভাবে রোজ গাট্টু চিঙ্কি সকালে উঠে আর নিজে দুধ খেয়ে নেয়
আর স্কুলে ঠিকমতো পড়াশোনা করে সন্ধেবেলায় ফিরে খেলতে চলে যায়। চিঙ্কি, আজ স্কুল যেতে অনেক সময় আছে, চলো আমরা টিভি দেখি। হ্যাঁ গাট্টু, অনেক দেরি আছে, আর টিভিতে নতুন কার্টুন শো এসেছে, চল না দেখি। তো গাট্টু চিংকি টিভির সামনে বসে যায় আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলের জন্য রওনা দেয়। এদিকে মা গাট্টু চিংকিকে লক্ষ্য করছিল যে গাট্টু চিংকি রোজ সকালে উঠে যাচ্ছিল আর উঠে টিভির সামনে বসে যেত আর স্কুলের সময় হতেই বাবার সাথে স্কুলে চলে যেত। আজ আবার গাট্টু চিংকি স্কুলে যাওয়ার আগে টিভির সামনে বসে। তো মা বলে, গাট্টু চিংকি, রোজ রোজ টিভির সামনে বসে নিজের অভ্যেস কেন খারাপ করছো? কি মা, আমরা তো তাড়াতাড়ি উঠে যাচ্ছি, আর স্কুলে যাওয়ার জন্য তো এখনো অনেক সময় বাকি থাকে, এই জন্যই তো টিভি দেখছি। এতে আমাদের অভ্যেস কেন খারাপ হবে? হ্যাঁ মা, বেঁচে থাকার সময়তেই তো আমরা টিভি দেখছি। বাবা, অভ্যেস সেই জিনিসকে বলে যা তোমার রোজ রোজ করার ফলে অভ্যেসে দাঁড়িয়ে যায় আর তোমার রোজকার রুটিনেও যোগ হয়ে যায়। এর মানে কি মা? যেমন ধরো, রোজ সকালবেলা উঠে যদি তুমি টিভির সামনে বসে যাও, এটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাবে আর তখন টিভি না দেখে তুমি স্কুল যেতেই পারবে না। এতে তোমাদের অভ্যেস খারাপ হবে, বরং তোমরা স্কুলের কোনো বই পড়ো আর এতে তোমাদের সকালবেলা পড়াশোনার অভ্যেস হবে। আরে হ্যাঁ মা, যখন স্কুলে টিচার শেখায় তখন তো মাথায় কার্টুন শোই চলতে থাকে। চিংকি তো আমার কথা বুঝতে পেরেছে, কিন্তু গাট্টু, তুমি কি আমার কথা বুঝেছো? বুঝে গেলাম মা, আমাদের সকালের সময়টাকে ভালো করে ব্যবহার করা উচিত। তাড়াতাড়ি ওঠার অভ্যাস তো হয়ে গেছে, কিন্তু টিভি দেখার খারাপ অভ্যাসটাও সকাল সকাল হওয়া উচিত নয়। মা, এখন থেকে আমরা এই অভ্যেসটাকে কন্টিনিউ করব না। থ্যাংক ইউ। আরে বাবা, নিজের মাকে কখনো থ্যাংক ইউ বলে? মা, আমাদের স্যার বলেছেন কেউ যদি আমাদের সাহায্য করে তাহলে ওদেরকে থ্যাংক ইউ বলা উচিত। এই কথা শুনে মা হেসে ওঠে। ভালো অভ্যেস মানুষকে সফল বানায় আর খারাপ অভ্যেস মানুষকে অসফল হতে সাহায্য করে। গাট্টু ভিজিটস আ ফার্ম। গাট্টুর বাবার অনেক 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 বন্ধু ছিল, আর ওর সব বন্ধুরা ওদের বাড়ি আসা যাওয়া করত। তাই গাট্টু চিংকির বাবার সব বন্ধুদের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। বাবার বন্ধুরা যখনই আসতো, কেউ খালি হাতে আসতো না। গাট্টু চিংকির জন্যে কিছু না কিছু নিশ্চয়ই আনতো, যেমন কি অনেকগুলো চকলেট, আইসক্রিম, আরও অনেক কিছু। এক রবিবারের কথা, গাট্টু চিংকি আর বাবার ছুটি ছিল, তাই সবাই খুব রিল্যাক্সড হয়ে বসেছিল। তখনই বাবা বলল, বাচ্চারা তৈরি হয়ে যাও, তোমাদের মনীষ আঙ্কেল আসছে। এই শুনে তো গাট্টু আর চিংকি অনেক 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 খুশি হলো আর নাচতে শুরু করলো। ইয়ে, বা মুলাইজা, হোশিয়ার, আমাদের প্রিয় মনীষ আঙ্কেল আসছেন। গাট্টু মনীষ আঙ্কেলের আসার কথা রাজকীয় স্টাইলে বলল, আর মনীষ আঙ্কেল আসলো। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে, লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আরে আমি কৃষক ভাই, কোনো রাজা মহারাজা নয়। আঙ্কেলের হাতে ওনার ফার্ম থেকে আনা সবজি আর ফ্রুটস ছিল। ভাই মনীষ, তুমি আমাদের জন্য রাজা মহারাজাদের থেকে কম নাকি? তুমি যখনই আসো আমাদের জন্য ফার্ম থেকে ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসো। তোমার এত বড় মন আর এত বড় ফার্ম নিয়ে রেখেছো, সেইটা তো কোনো রাজা মহারাজারই হতে পারে। এটা শুনে মনীষ আঙ্কেলের সাথে সাথে মাও হাসতে শুরু করলো। তারপর মা মনীষ আঙ্কেলের হাত থেকে সব জিনিস নিয়ে নিল আর ভেতরে চলে গেল। হলে বাবা আর গাট্টু চিংকি মনীষ আঙ্কেলের সাথে বসে কথা বলছিল। আসলে মনীষ আঙ্কেল ইঞ্জিনিয়ার ছিল, তার সাথে চাষবাসও করত। শহরের ধারে ওনার অনেক বড় জমি ছিল। বলো গাট্টু চিংকি, কবে যাবে আমাদের ফার্মটাকে দেখার জন্যে? যখন আপনি নিয়ে যাবেন। আরে মনীষ, এরা তো কবে থেকে তৈরি আছে, তোমার যখন সময় হয়ে যাবে এদেরকে ঘুরিয়ে এনো। আরে তাহলে আজকেই চলো, কারণ আমার কাছে আজকে প্রচুর সময় আছে। এটা তো শুনে গাট্টু চিংকি নাচতে শুরু করলো। ইয়ে, আমরা ফার্মে যাব, আমরা ফার্মে যাব। তারপর গাট্টু চিংকি ফটাফট রেডি হলো আর মনীষ আঙ্কেলের গাড়িতে বসে ওনার সাথে ফার্ম হাউসের দিকে চলে গেল। যেই গাট্টু আর চিংকি জমিতে পা দিল, ওদের ফ্রেশ হাওয়া আর পরিবেশের শান্তি আভাস হলো। ওয়াও, এত ফ্রেশ অক্সিজেন আর এত শান্তি আমরা শহরে কখনোই পাবো না। আঙ্কেল, তোমার ফার্ম কোথায়?
ওই দেখো সামনে। গাট্টু চিংকি সামনে তাকালো আর ওরা তাকিয়েই থাকলো। সামনে এত সবুজ, আর ওই সবুজ পরিবেশে সুন্দর একটা ফার্ম হাউস, যার কল্পনা কেউ স্বপ্নেও করতে পারতো না। গাট্টু আর চিংকি ফার্ম দেখলো আর ওরা ফার্মের দিকে দৌড়ে গেল। তখনই ওরা একটা কুকুরের চিৎকার করার আওয়াজ পেল। গাট্টু আর চিংকি দেখলো যে একটা কুকুর ওদের দিকে ঘেউ ঘেউ করতে করতে আসছিল। কুকুর দেখে চিংকি জোরে চিৎকার করলো, ও ম্যাজিক! গাট্টু দেখো, আমাদের ম্যাজিক কত বড় হয়ে গেছে। আর দুজনে ম্যাজিককে ডাক দিতে দিতে ওর দিকে স্পিডে দৌড়ে আসলো। ম্যাজিক দুজনকে চাটতে শুরু করলো। গাট্টু চিংকি ওকে খুব আদর করলো আর ওর জন্য আনা বিস্কিট ওকে খাওয়ালো। আসলে ম্যাজিক গাট্টু চিংকিরই কুকুর ছিল। যখন ও ছোট ছিল তখন বাবা ওকে এনেছিল। মার ডগি পছন্দ না, তাই মানিশ আঙ্কেল ম্যাজিককে নিজের ফার্ম হাউসে নিয়ে এসেছিল। ম্যাজিক এখন অনেক বড় হয়ে গিয়েছিল, তাও ও গাট্টু চিংকিকে চিনতে পেরেছিল। তারপর গাট্টু চিংকি, ম্যাজিক আর মানিশ আঙ্কেল চারজনে ফার্ম ঘুরতে শুরু করলো। ম্যাজিক সবার থেকে আগে ছিল, যেন গাট্টু আর চিংকিকে পুরো ফার্ম ঘুরে দেখাচ্ছিল। গাট্টু চিংকি, আমি তো এখানে আসতে যেতে থাকি, কিন্তু ম্যাজিক কখনো ফার্ম ছেড়ে যায় না। ফার্মের দেখাশুনো আর সব সিকিউরিটি ম্যাজিকের উপরে। তারপর গাট্টু আর চিংকি সবজির চাষ দেখলো, যার মধ্যে টমেটো, গাজর, পালক আর ফুলকপির ক্ষেত ছিল। গাট্টু চিংকি একটা একটা লাল গাজর জমির থেকে বার করলো আর জলের ধারায় ওটাকে ভালো করে ধুয়ে খেয়ে নিল। আর খেতে খেতে কথাবার্তাও বলছিল। ওয়াও আঙ্কেল, আমার মনে হচ্ছে আমি গাজর নয়, নেচার টেস্ট করছি। সত্যি কত তাজা, কি সুন্দর গন্ধ, কি মিষ্টি। আমরা যখন মার্কেট থেকে ক্যারেট আনি তার মধ্যে এত স্বাদ থাকেই না। এর দুটো কারণ আছে, একটা তো ওইগুলো ফ্রেশ থাকে না, আর দ্বিতীয় কারণটা হলো সেইগুলোকে কেমিক্যাল দিয়ে ফলন করা হয়, যেমন কি কোনো রকমের পেস্টিসাইড কিংবা কেমিক্যাল। কিন্তু আমাদের ফার্মে সব জিনিসই অর্গ্যানিক, কম্পোস্টের মতন খাদ সেইটাকে ফার্মেই বানানো হয়, আর সব প্লান্টসদেরকেও দেওয়া হয়, সেইটারই জাদু। তারপর গাট্টু আর চিংকি কম্পোস্টের প্ল্যান্ট দেখলো। তারপরে ওরা ফার্মে আলাদা আলাদা ডিপার্টমেন্টও দেখলো। তার মধ্যে একটা ছিল ডেইরি ডিপার্টমেন্ট, যার মধ্যে অনেক গরু আর মোষ ছিল। ওদের দুধ বার করে ওখানে প্রসেস করা হতো। এখানে কিচ্ছু ওয়েস্ট হয় না। গরুকে চারা যে খাওয়ানো হয় তার থেকে দুধ হয়, আর সেই ফসলের যে গোবরটা তৈরি হয় সেটাই কম্পোস্ট হয়। তারপরে ওরা এগ ডিপার্টমেন্ট দেখলো, যার মধ্যে অনেকগুলো মুরগি ছিল। ওরা ফার্মকে ডিম দেওয়ার কাজ করত। তারপর গাট্টু আর চিংকি মাছের ডিপার্টমেন্ট দেখলো। একটা বড় ডিমের আকারের তালাব বানানো হয়েছিল, ওর মধ্যে অনেক ফ্রেশ জল ছিল, তার মধ্যে রং বিরঙ্গি মাছ ভাসছিল। এইভাবে গাট্টু আর চিংকি ম্যাজিক আর মানিশ আঙ্কেলের সাথে ঘুরে ফার্মের এক একটা কোণা দেখলো। তারপর ওরা ওখানেই বসে আঙ্কেল আর মজদুরদের সাথে খেলো। গমের রুটি, মেথি শাকের সবজি, সাথে তাজা পেঁয়াজ, গাজর, মূলো, লঙ্কা আর আলাদা আলাদা প্রকারের চাটনিও ছিল। ওয়াও, এর থেকে ভালো লাঞ্চ আমি আর কখনো করিনি। এখানে সব জিনিস খুবই অদ্ভুত। তারপর গাট্টু আর চিংকি কিছুক্ষণ ফার্ম হাউসে রেস্ট করলো। ফার্ম হাউস, সেই ফার্ম হাউসের মধ্যে একটা সুন্দর বড় বাংলো ছিল, তার মধ্যে শহরের সব সুখ সুবিধে ছিল। তারপর গাট্টু আর চিংকি ওইখানে কাজ করা মজদুরদের সাথে ঘুরে ঘুরে কাজ দেখলো, তার সাথে ওদের সাথে অনেক অনেক কথা বলল। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন বাড়ি যাবার পালা। গাট্টু, চিংকি আর মানিশ আঙ্কেল গাড়ির দিকে এগোলো। ম্যাজিকও পেছন পেছন আসছিল। ম্যাজিক, তুমি আমাদের পেছনে এসো না, এখন আমরা যাচ্ছি, কিন্তু আমরা নেক্সট সানডে নিশ্চয়ই আসবো। এটা শুনে ম্যাজিক ফার্ম হাউসের দিকে ফেরত পালালো, আর গাট্টু চিংকি গাড়িতে বসে শহরের দিকে এগিয়ে গেল। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকতো। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না, আর সব সময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না,
আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার, আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না, কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে? হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখলো যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়। যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকতো। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে এই গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালাটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কাঠটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল, তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে? কিন্তু কিভাবে? জানি না, আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম।
সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি, আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরদা ঠিকই বলেছেন। লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি। ভিজিটিং পোস্ট অফিস। গাট্টু আর চিঙ্কি মা বাবার সাথে অটো রিক্সা করে মার্কেট যাচ্ছিল, কিন্তু ট্রাফিকের জন্য ওদের অটো রিক্সা একটা পোস্ট অফিসের সামনে এসে দাঁড়ায়। গাট্টু চিঙ্কি তখন বড় অফিসটা দেখে। বাবা, এটা কোন অফিস? গাট্টু পড় তো আগে, এটা পোস্ট অফিস। ঠিক বললে চিঙ্কি, এইটা পোস্ট অফিস। কিন্তু বাবা, পোস্ট অফিসে কি কাজ হয়? তখনই রিক্সা চলতে লাগে। গাট্টু চিঙ্কি, পোস্ট অফিসের ব্যাপারে অনেক কাজ আছে, ঘরে চলো বলছি তোমাদের। গাট্টু চিঙ্কি তারপর মা বাবার সাথে ঘরে পৌঁছায়। গাট্টু চিঙ্কি তারপর ফ্রেশ হয়ে টিভির সামনে বসে যায়, আর মা কিচেনের কাজে ব্যস্ত হয়ে যায়। কার্টুন দেখতে দেখতে বাচ্চারা তো পোস্ট অফিসের কথা ভুলেই যায়। তখনই হলে রাখা মায়ের মোবাইল বাজে। মা, মাসির ফোন। চিঙ্কি মা ফোনটা তোলো, দেখো মাসি কি বলছে। চিঙ্কি মা, তোমার মাকে জিজ্ঞেস করো যে পার্সেলটা পাঠিয়েছিলাম পেয়েছে কিনা। পার্সেল? কি ধরনের পার্সেল মাসি? এরকম তো কিছু আসেনি। তাহলে মাকে বলো পোস্ট অফিসে গিয়ে যেন একবার খোঁজ নেয়। চিঙ্কি তখন ফোন রেখে দেয়। কি হলো চিঙ্কি? মাসি কি বললো? মাসি তো পোস্ট অফিস যেতে বললো, চলো মায়ের সাথে কথা বলি। চিঙ্কি মা, নিশ্চয়ই মাসি পার্সেলের কথা বলেছে। আমি তো বলেছিলাম যে পোস্ট অফিসের একটা কাজ আছে, তো তোমাদের পোস্ট অফিস যেতে হবে আর আমাদের পার্সেলের ব্যাপারে জিজ্ঞেস করবে যে ওটা এসেছে কিনা। এখন তোমরা যাও, ঠিক আছে? পোস্ট অফিসের কথা শুনে গাট্টু চিঙ্কি খুব এক্সাইটেড হয়ে যায়। ওরা নতুন জিনিস শিখতে খুব ভালোবাসে। তারপর আর কি, গাট্টু চিঙ্কি শহরের বড় একটা অফিসে মানে পোস্ট অফিসে পৌঁছে যায়। চিঙ্কি, অফিস তো কত বড়, আমাদের কোথায় যাওয়ার আছে? গাট্টু চিঙ্কি তখন সব কটা কাউন্টার মন দিয়ে দেখে। তখন ওরা এনকোয়ারি কাউন্টার দেখতে পায়, আর তার সাথে পোস্ট অফিসে আরো কাউন্টার দেখে, যেমন স্পিড পোস্ট, মানি অর্ডার,
পোস্টাল স্ট্যাম্প ইত্যাদি। গাট্টু চিংকি ইনকোয়ারি কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে যায়। ম্যাডাম, আমাদের নিজের পার্সেলের ব্যাপারে জানার আছে। মাসি আমাদের জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা এখনো পাইনি। কাউন্টারে বসে থাকা ম্যাডাম গাট্টু পিঙ্কিকে দেখে হাসলো আর বললেন, তোমাদের নাম কি সোনারা? আমি গাট্টু, আর এটা চিঙ্কি। খুব ভালো নাম। আচ্ছা গাট্টু, তোমাকে বোঝাই। তুমি তোমার মাসিকে জিজ্ঞেস করবে সে স্পিড পোস্ট করেছে না নর্মাল। তোমার মাসি যদি স্পিড পোস্ট করে তাহলে তোমাকে স্পিড পোস্টের কাউন্টারে যেতে হবে, আর তারপর তোমার মাসির শহর আর নাম বলতে হবে। তাহলে বুঝতে পারবে যে তোমার পোস্ট এসেছে না না। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝেছি। গাট্টু চিংকি দৌড়ে দৌড়ে স্পিড পোস্টের কাউন্টারে পৌঁছায়। স্যার, এখানে আমাদের মাসির পার্সেল এসেছে। কাউন্টারে বসা স্যার হেসে ওঠে। উনি তখন মাসির নাম আর শহর জিজ্ঞেস করেন। গাট্টু চিংকি তখন মাসির নাম আর শহর বলে। না বাবা, এই নামে কোনো পার্সেল আসেনি। গাট্টু চিংকি তখন নিরাশ হয়ে ঘরে চলে আসে। কি হয়েছে গাট্টু চিংকি? পোস্ট অফিসে পার্সেল এসছে? না মা, এখনো আসেনি। আমরা জিজ্ঞেস করেছি, কিন্তু এখনো আসেনি। মা তখন মাসির সাথে কথা বলে আর তারপর গাট্টু চিংকিকে বলে, শোনো বাবা, মাসির সাথে কথা হয়েছে। উনি তো অনেকদিন আগেই পাঠিয়েছেন, এতদিনে আসা উচিত ছিল। এতদিন তো ঘরে এসে পৌঁছেছে, এইবার কেন এলো না? এবার জিজ্ঞেস করে এসো, ঠিক আছে? মা তখন গাট্টু চিংকিকে মাসির পাঠানো পার্সেলের ডিটেলস, কাস্টমার আইডি লিখে দেয়। মা, তুমি যাও না, ওনারা হয়তো ঠিকঠাক আমাদের বলছেন না, হয়তো ছোট বলে। আরে চিংকি মা, এরকম ব্যাপার নয়। তুমি ঠিকঠাক ভাবে বললেই বলে দেবে। ইন্ডিয়ার সব থেকে বড় ডিপার্টমেন্ট হলো পোস্ট অফিস, যে নাগরিকের সেবায় সব সময় তৎপর থাকে। ইন্ডিয়ান পোস্ট অনলাইন সেবাও দিচ্ছে। কোনো টেকনিক্যাল প্রবলেম হবে এই জন্য হয়তো রিসিভ হয়নি। তোমরা আবার যাও। আচ্ছা ঠিক আছে মা। তুমি চিন্তা করো না মা, এবারে তো আমরা জেনেই ছাড়বো। আসার সময় আমার জন্য স্ট্যাম্পও নিয়ে এসো। ওকে মা। গাট্টু চিংকি আবার একবার পোস্ট অফিস যায়। আরে গাট্টু চিংকি আবার এসে গেলে, মাসির সাথে কথা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, মাসি তো কবে পার্সেল করেছে, কিন্তু এখনো আসেনি। মা বললো আমরা অনলাইনও চেক করতে পারি। আপনি কি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, কেন না। একটা কাজ করো, ভেতরে এসে যাও। চিংকি তখন পোস্ট অফিস ম্যাডামকে মায়ের লিখে দেওয়া কাস্টমার আইডি দেয়। ম্যাডাম, এটা পোস্টের আইডি। পোস্ট অফিসের ম্যাডাম তখন কম্পিউটারে পোস্ট অফিসের ওয়েবসাইট খোলেন আর ওতে কিছু ডিটেলস দেন আর চিংকির দেওয়া আইডি অ্যাড করেন। দেখো গাট্টু চিংকি, পার্সেল এখনো ট্রানজিশনে আছে, কালকে এখানে পৌঁছে যাবে। গাট্টু চিংকি তখন কম্পিউটারে ঝুঁকে দেখে আর ম্যাডাম তখন গাট্টু চিংকিকে পার্সেল রিলেটেড সব ডিটেলস বলেন। চিন্তা করো না গাট্টু চিংকি, কালকে পার্সেল পেয়ে যাবে। ম্যাডাম, ডিটেলস বের করা কি এতটা সোজা? আপনি তো কত তাড়াতাড়ি বলে দিলেন। হ্যাঁ গাট্টু চিংকি, পোস্ট অফিসের সেবা এখন তাড়াতাড়ি হয়ে গেছে। এইটা মানি অর্ডারের কাউন্টার, এতে কি হয়? গাট্টু, মানি অর্ডার এমন একটা সিস্টেম যার ফলে তুমি যখন টাকা জমা করবে আর যার নামে মানি অর্ডার করবে সে সেই শহর থেকে সেই টাকা তুলতে পারবে। শুধু তোমাকে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে আর অন্য শহরে টাকা পৌঁছে যাবে। আচ্ছা, এমন নাকি? গাট্টু চিংকি ঘরে ফিরে আসে আর মাকে পার্সেলের ব্যাপারে সব বলে। মা, কালকে পার্সেল এসে যাবে। মাসি নিশ্চয়ই লাড্ডু পাঠিয়েছে আমার জন্য, কিন্তু লাড্ডুর ডিব্বা তো অনেক ভারী হয়, পোস্ট অফিসে সেটা কি করে আসবে? পোস্টের সাহায্যে সবকিছু পাঠানো যায় চিংকি, শুধু পার্সেলের ওজনে কিছু টাকা দিতে হয়, না হলে সব ধরনের জিনিস পাঠানো যায়। এই নিন মা, আপনার স্ট্যাম্প। এই স্ট্যাম্প কি কাজে আসে? এই স্ট্যাম্প হলো যাকে আমরা পার্সেল পাঠাচ্ছি, এটা পোস্ট অফিসের চার্জের একটা প্রকার। এর সাহায্যে কম টাকায় পোস্ট পাঠানো যায়। হ্যাঁ মা, সেখানে ম্যাডামও আমাদেরকে বলল যে পোস্ট অফিসের সব সেবা খুব তাড়াতাড়ি হয়। উনি তাড়াতাড়ি মাসির পার্সেলের ব্যাপারে বললেন। হ্যাঁ মা, উনি তোমার দেওয়া ডিটেলস দিতে কম্পিউটার থেকে সব ডিটেলস বের করে দিলেন। জেনে খুশি হলো বাচ্চারা যে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এরপর থেকে তোমরাই যাবে পোস্ট অফিসে। প্রথমবার লাইব্রেরিতে। কৌতূহল থেকেই বাচ্চারা শেখে আর মনে নানা রকম প্রশ্ন আসে। আর যদি প্রশ্নের সঠিক উত্তরও পাওয়া যায় তাহলে বাচ্চাদের নলেজও বাড়ে।
আর ওরা বুদ্ধিমান হয়ে ওঠে। ইতিহাসের পিরিয়ডে ম্যাডাম ইন্ডিয়ান কালচার সম্পর্কে বাচ্চাদের পড়াচ্ছিল। বাচ্চারা, আমরা যেমন জানি ইন্ডিয়াতে বিভিন্ন কালচারের মানুষ থাকে, প্রত্যেকের তাদের আলাদা ঐতিহ্য, ভাষা, উৎসব, পরিধান আর চালচলনের মাধ্যমে আমরা ভারতের বিচিত্রতা বুঝতে পারি। ম্যাডাম, এটা কি করে হয়? এত আলাদা আলাদা ধরনের ভাষা কি করে বলা যাবে? ভারত এমন একটা দেশ যেখানে প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা ভাষা, আর এর কারণ হলো বৈচিত্র্যতা আর সংস্কৃতি। ভারতে অন্তত 780 রকমের ভাষা আছে, আর ভারতে 22টি ভাষা স্বীকৃতিপ্রাপ্ত। ম্যাডাম, এটা আলাদা আলাদা কি করে হলো? রাজ্য কে বানালো? আর সবাই তো আলাদা আলাদা ভাষা পারে না, তাহলে অন্য রাজ্যতে আমি কি করে যাব? প্রত্যেক রাজ্যের ইতিহাস আছে, আর যদি তোমার এটা জানার খুব ইচ্ছে হয় তাহলে তুমি স্কুলের লাইব্রেরিতে গিয়ে এই ব্যাপারে কিছু পড়ে নিও, তখন তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। ক্লাসে কিছু বাচ্চারা খুব খুশি হয়ে যায়। ইন্টারভালে টিফিন খেতে খেতে গট্টু, চিঙ্কি আর বাকি বন্ধুরা লাইব্রেরির কথা বলতে লাগে। আরে বাহ, কি ভালো হলো না? আমাদের প্রিন্সিপাল আমাদের স্ট্যান্ডার্ডকেও পারমিশন দিল। ম্যাডাম বললে আমার সব প্রশ্নের লাইব্রেরিতে পেয়ে যাব। আমরা কাল লাইব্রেরিতে যাব। হ্যাঁ, মানে তোমার সঙ্গে কে যাচ্ছে? আমি তো আসবো না। পড়াশুনোর জিনিস দেখলেই আমার তো ঘুম পেয়ে যায়। লাইব্রেরিতে তো আমি ঘুমিয়েই পড়বো। বান্টির কথায় সবাই হাসতে লাগে। ধ্যাত, এরকম হয় নাকি বান্টি? কিছু নতুন করতে পারবে যখন এক্সাইটেড হওয়া উচিত, নাকি এরকম পালিয়ে যাওয়া উচিত? আমি তো নিশ্চয়ই যাব। আরে গাট্টু, চিঙ্কি, লাইব্রেরিতে যাস না। আমি শুনেছি যে লাইব্রেরিতে গিয়ে থাকা লোকেদের স্বপ্নেও বই আসে, আর ওদের বিরক্তও করে। তোকে এটা কে বললো ভূষণ? এমন কিছুই হয় না। সবাই এবার ভূষণের কথায় হাসতে লাগে। সব বাচ্চারা দেখে যে নোটিশ বোর্ডে লাইব্রেরি ওপেন ফর অল লেখা আছে। গট্টু, চিঙ্কি স্কুল থেকে ফিরে আসে, আর ফিরতেই দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। আরে গট্টু, চিঙ্কি, খুব খিদে পেয়েছে? রুটি এখনো হয়নি মা? না মা, খিদে এখনো পাইনি, কিন্তু ভালো খবর বলার আছে। স্কুলে যে লাইব্রেরি আছে সেটা এখন আমাদের জন্য খোলা থাকবে। কাল আমরা প্রথমবার লাইব্রেরিতে যাব। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। কংগ্রাচুলেশনস। মায়ের সাথে কথা বলে গট্টু, চিঙ্কি আরো খুশি হয়ে যায়। আর রাত্রিবেলায় সবাই খাবার খাওয়ার সময় মা বাবাকে লাইব্রেরির কথা বলে। কি ব্যাপার গট্টু, চিঙ্কি? হ্যাঁ, আমি শুনলাম তোমরা নাকি লাইব্রেরিতে যাচ্ছ। খুব ভালো বাবা, সিলেবাস ছাড়াও বই পড়া উচিত। লাইব্রেরিতে পড়ার জন্য আর শেখার জন্য অনেক জিনিস আছে বাচ্চারা। হ্যাঁ বাবা, আমরা পড়তে চাই। তোমরা জানো শোনা, স্কুলের টাইমে আমিও লাইব্রেরি যেতাম, আর অনেকটা সময় লাইব্রেরিতে কাটাতাম। হ্যাঁ, আমাদের জমানাতে গ্রামে একটাই লাইব্রেরি থাকতো, কিন্তু আজকালকার জমানায় কত লাইব্রেরি থাকলেও কেউ যায় না। কিন্তু বাবা, আমরা তো লাইব্রেরি যাবার জন্য খুব এক্সাইটেড। বরং এটা ভাবছি যে প্রিন্সিপাল আমাদের আগে কেন পারমিশন দেয়নি। ঠিক বললি চিঙ্কি। পরের দিন গট্টু, চিঙ্কি স্কুলের লাইব্রেরিতে পৌঁছায়। আসতেই গট্টু, চিঙ্কির লাইব্রেরিতে রেজিস্ট্রেশন হয়। তারপর গট্টু, চিঙ্কি ভেতরে যায়। তখন দুজনে দেখে যে আলাদা আলাদা শেলফ বানানো, চারিদিকে শুধু বই আর বই। গট্টু আর চিঙ্কি তো প্রথমবার এত বড় বড় বই দেখলো। গাট্টু, দেখো এখানে কত বড় বড় বই। হ্যাঁ চিঙ্কি, ইন্ডিয়ার হিস্ট্রির ব্যাপারে আমি পড়তে চাই, কিন্তু এত বইয়ের মধ্যে আমি কি করে খুঁজবো? গট্টু তখন এমন বই খুঁজতে লাগে যেখান থেকে ইন্ডিয়ান হিস্ট্রি সম্পর্কে জানা যায়, আর চিঙ্কি সব বইগুলোকে ওপর থেকে দেখছিল। গট্টু, চিঙ্কির দিকে লাইব্রেরিয়ান স্যার আসে। বাচ্চারা, তোমরা কেমন বই পড়তে চাও বলো, আমি তোমাদের সাহায্য করছি। স্যার, আমি ইন্ডিয়ান হিস্ট্রির ব্যাপারে পড়তে চাই। লাইব্রেরিয়ান স্যার তখন একটা ব্লকের দিকে আঙুল দিয়ে দেখায়, আর দুজনে ওদিকে চলে যায়। ওদিকে শুধু ইন্ডিয়া সম্পর্কে সব বই ছিল। দেখো না চিঙ্কি, আমাদের দেশটা কত বড়। গট্টু একটা বই তোলে আর টেবিলে গিয়ে বসে পড়তে লাগে। চিঙ্কিও তখন নিজের জন্য হিন্দি কবিতার বই নেয়, আর ও মজা করে বই পড়তে লাগে। বই পড়তে পড়তে এত হারিয়ে যায় যে সময়ের খেয়ালই থাকে না। লাইব্রেরিয়ান স্যার তখন ওদের বেরোতে বলে, কারণ লাইব্রেরি বন্ধ করার সময় হয়ে গিয়েছিল।
স্যার, আমার সাথে আমি এই বইটা নিয়ে যেতে পারি? আমি আরো পড়তে চাই। না বাবা, তোমাকে লাইব্রেরিতে বসেই বইটা পড়তে হবে, ঘরে নিয়ে যাওয়ার পারমিশন নেই। চিঙ্কি দুঃখ পায়, কিন্তু গাট্টু উৎসাহ দিয়ে বলে, কোনো ব্যাপার নেই, কালকে আমরা আবার আসবো। আর গাট্টু চিঙ্কি লাইব্রেরি থেকে ঘরে পৌঁছায়। ডিনারের সময় গাট্টু যা যা পড়েছিল মা, বাবা আর চিঙ্কিকে বলতে লাগে। ম্যাডাম ঠিক বলেছিল, আমি সব প্রশ্নের উত্তর পাচ্ছি, কালকে আমি আবার আসবো। হ্যাঁ মা বাবা, আমিও হিন্দি কবিতা পড়লাম, আর কি ভালো লাগলো। কত বড় বড় বই হয় লাইব্রেরিতে। চিঙ্কি তারপর তাড়াতাড়ি খাবার শেষ করে আর নিজের রুমে গিয়ে নোটবুক নিয়ে আসে আর নিজের পছন্দের একটা কবিতা নোটবুকে লিখে নেয় আর সবাইকে পড়েও শোনায়। এমন যদি হতো, ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। বাবা, মা আর গাট্টু চিঙ্কির জন্য তালি বাজায়। বা চিঙ্কি, কি ব্যাপার? ছোটবেলা আমিও এই কবিতা পড়েছি, খুব ভালো। গাট্টু, চিঙ্কি, তোমরা প্রথমবার লাইব্রেরিতে গেলে, তবুও তোমরা বোর হওনি, এমনিতেও হতেও নেই। লাইব্রেরি আসলে এমন জায়গা যেখানে তুমি সব রকমের বই পাবে আর প্রত্যেক প্রশ্নের উত্তরও। ঠিক বললে মা, অনেক শান্তিও থাকে লাইব্রেরিতে, শান্তিতে পড়াশোনাও করা যায়। প্রিন্সিপাল স্যারকে আমি নিজে থ্যাংক ইউ বলবো, ফার্স্ট টাইম লাইব্রেরি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন।